কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলে কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলে কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকে ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে। কাজে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। আস্তে আস্তে করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে কিন্তু পা রাখবো। কাজেই এই ক্লাসগুলো যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, পরবর্তীতে আপনি কোনো ক্লাসই ঠিকভাবে করতে পারবেন না। এই যে এতদিন বিগত 11টা ক্লাস যে আপনারা করলেন, এই ক্লাসগুলো যদি আপনি ঠিকভাবে না বুঝতে পারেন, 12, 13, 14 আরো যে ক্লাসগুলো হবে, তাহলে কিন্তু বিগত 11টা ক্লাস করে কোনো বেনিফিটই পাবেন না। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়ে অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 12 নং ক্লাস শুরু করার আগে বিগত 11 নং ক্লাস আমরা কি কি শিখছি, যে আমরা রাশিয়ান সাইট সম্পর্কে আলোচনা করছি। আমি আপনাদেরকে বলছি যে হোমওয়ার্কের পাশাপাশি দিনে 1-2 ঘন্টা করে যেন আপনারা সময় দেন, কারণ পুরো সময়টা কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট করতে চায় না। কাজেই রাশিয়ান সাইটে আমি কাজ করতে বলছি হোমওয়ার্কের পাশাপাশি। একই সঙ্গে কিভাবে একটা অ্যাড নেটওয়ার্ক অর্থাৎ অ্যাড নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা নিয়ে বিগত ক্লাসে আলোচনা করছিলাম। তো আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, এই যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, তবে অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিতে হবে। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 240 জন, তার মধ্যে 150 জন স্টুডেন্টের মতো রেগুলার ক্লাস করে, তার মানে আরো 90 জন স্টুডেন্ট কিন্তু হচ্ছে ক্লাসে উপস্থিত হয় না। তো অবশ্যই যদি আমি দেখি যে উপস্থিতি আরো কমে যাচ্ছে, তাহলে যাদেরকে ভিডিও রেকর্ডের দায়িত্ব দিছি, কি বললাম, যদি আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখি যে উপস্থিতি আরো কমে যাচ্ছে, তাহলে বাকি যাদেরকে আমি রেকর্ড ভিডিওর দায়িত্ব দিই, 3 জনকে আমি রেকর্ড ভিডিওর দায়িত্ব দিয়েছিলাম, তো তাদেরকে কিন্তু বলে দিব যে আপনারা অবশ্যই নিজেরা ভিডিও রেকর্ড করে নিজেদের কাছে রাখবেন, কাউকে হেল্প করার দরকার নেই। কারণ আমি চাই যে এখানে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে এবং কষ্ট করে করে রাত জেগে জেগে ক্লাসগুলো করবে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে, সেই যেন একমাত্র সাকসেস হতে পারে। কাজেই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিবেন, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমি ক্লাস শেষে আপনাদের কোশ্চেন গুলো নিব। ওকে, তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে হচ্ছে কত নম্বর ক্লাস, 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 12 নং ক্লাসে আমরা অ্যাডেস্ট্রা অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলসে জানবো, অর্থাৎ বিগত ক্লাসে যে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টটা তৈরি করছি সেইটা, এই অ্যাডেস্ট্রা অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইটে আমরা অ্যাড করব অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কোন ধরনের অ্যাড বসাবো, বেশি পরিমাণ অ্যাড বসাবো নাকি কম পরিমাণ অ্যাড বসাবো, অ্যাডের আসলে রিভিনিউটা কিরকম হতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক আজকে 12 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। এখানে এসে গুগলে গিয়ে আমরা সার্চ করব adestar.com। কি দিয়ে সার্চ করব? ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে আমরা সার্চ করব ADSTERRA adestar.com। adestar.com দিয়ে আমরা সার্চ করব। adestar.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে adestar অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। বিগত ক্লাসে আমরা এই adestar অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, মানে কিভাবে সাইন আপ করতে হয়, আমরা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছি, কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো যাই হোক, যেহেতু আমাদের অ্যাডেস্টা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়েছে, অর্থাৎ আমরা এই অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্ট অলরেডি বিগত ক্লাসে তৈরি করছি,
তো যারা এখনো তৈরি করেননি অবশ্যই তৈরি করে নিবেন। হোমওয়ার্ক গুলো না কমপ্লিট করলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন, এতটুকু বলতে পারি। কাজেই বাকিরা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারলে আপনি কেন করতে পারবেন না? নিজেই নিজেকে প্রশ্ন করলে সেটার অ্যান্সারটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কি করব, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা arrestar.com দিয়ে সার্চ করব। arrestar.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে arrestar অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো এখান থেকে এই যে ডান পাশে দেখেন, আমরা হচ্ছে উপরে বিগত ক্লাসে যেহেতু সাইন আপ করছি, কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় এই সকল বিষয়গুলো আলোচনা করছে। আজকে আমরা লগ ইন করবো, এই যে লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে আমরা এখানে কাজ করার জন্য আসছি। এই জন্য আমাদেরকে মূলত বলা হয় পাবলিশার। পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা। তো আমরা এখান থেকে অ্যাজ এ পাবলিশার নামে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে ক্লিক করার পর জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার পর এই যে এই ধরনের ইন্টারফেস আসছে। আমি আগে থেকে সেভ করে রাখছিলাম অ্যাকাউন্টটা, এই জন্য জিমেইল এবং পাসওয়ার্ড দিতে আমার হয়নি, অটোমেটিক লগ ইন হয়েছে। তবে আপনাদের অবশ্যই সেভ করা না থাকলে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাড নেটওয়ার্ক। তো এই অ্যাড নেটওয়ার্কটা আমি এই যে বাম পাশে একটা তীর চিহ্ন আছে, মাউস বারটা ভালো করে ফলো করুন। বাম পাশে এখানে একটা তীর চিহ্নের মতন আছে, তীর চিহ্ন অপশনটাতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলো ফাংশন আছে। ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, ডিরেক্ট লিংক, ওয়েবসাইট, রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট সাপোর্ট, ফ্রিবিজ এন্ড বোনাসেস। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো প্রত্যেকটা ফাংশন গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে কথা বলবো, কারণ কোন ফাংশনটা কাজ কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা এই জিনিসটা না জানি যে কোন ফাংশনটার কাজ কি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে দেখেন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা নিয়ে আমরা একটু কথা বলবো। একেবারে সহজ কথায়, আপনি যে অ্যারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর বাম পাশে আরো চিহ্নতে ক্লিক করার পর এখানে লেখা আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিব। তো দেখেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা কিন্তু এই অ্যারেস্টার ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা আমাদের অ্যারেস্টার ড্যাশবোর্ডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ওয়েলকাম টু অ্যারেস্টা। তো এখানে ড্যাশবোর্ডটা আসলে কি? ড্যাশবোর্ডটা হচ্ছে, এটা কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। মানুষ নোটিশ বোর্ডে গিয়ে কি করে বলেন? মানুষ নোটিশ বোর্ডে গিয়ে নোটিশ পড়ে, তাই না? এটাই তো নোটিশ বোর্ডের কাজে। নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের নোটিশ প্রকাশ করা হয় এবং মানুষ ওই নোটিশ বোর্ডে গিয়ে সেই নোটিশগুলো পড়ে। তো এই অ্যারেস্টার ড্যাশবোর্ডটা কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। এই ড্যাশবোর্ডের মধ্যে অ্যারেস্টার কোম্পানি অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করে থাকে সেই নোটিশগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখেন, এই যে এখানে তারিখ দেওয়া আছে, এই নোটিশটা 2024 সালে 8ই জুলাই হচ্ছে এটা পোস্ট করছে। তারপরে যে এগুলো, এগুলো সবগুলোই নোটিশ। যারা অ্যাড্রেসটা ইউজ করে তারা সকলেই কিন্তু এই একই নোটিশ গুলোই দেখতে পারবে। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে কি যে, স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ড্যাশবোর্ডটা হচ্ছে কি, ড্যাশবোর্ড কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। অ্যারেস্টার কোম্পানি অফিসিয়াল ভাবে যেভাবে মানে যে সমস্ত বিষয় আপডেট নিয়ে আসে বা যে ধরনের নোটিশ গুলো দেয়, এগুলো আমরা ড্যাশবোর্ডে এসে দেখতে পারবো। কত তারিখে নোটিশটা প্রকাশ করছে সবগুলো আমরা দেখতে পারবো। শুধু আমরাই নই, পৃথিবীতে যারা অ্যাড্রেসটা ইউজ করে তারা সকলেই দেখতে পারবে। তো এই যে এটা হচ্ছে অ্যাড্রেসটার অনেকগুলো আমরা নোটিশ দেখতে পাচ্ছি এবং কত সালে এটা প্রকাশ করা হয়েছে, কত তারিখে প্রকাশ করা হয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা এখন আরো যে ফাংশনটা নিয়ে কথা বলবো, স্ট্যাটিক্স। ভালো করে লক্ষ্য করুন, কথাগুলো শোনার চেষ্টা করুন। যে স্যার ঠিক আছে, ড্যাশবোর্ডের কাজ হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। অ্যাড্রেসটা অফিসিয়াল ভাবে যদি কোনো নোটিশ প্রকাশ করে থাকে বা আপডেট দেয়, তাহলে আমরা ড্যাশবোর্ডে এসে সেটা পড়তে পারবো। তো ড্যাশবোর্ডের মূলত এটাই কাজ। তারপর এখান থেকে নিচে লেখা আছে স্ট্যাটিক্স। এই যে বাম পাশে একটু ভালো করে ফলো করুন, কি লেখা? স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্স অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখেন, স্ট্যাটিক্স এর আসলে কাজটা কি? স্ট্যাটিক্স এর কাজটা হচ্ছে অ্যারেস্টাতে আপনার মানে অ্যারেস্টাতে আপনি স্ট্যাটিক্স ফাংশনের মাধ্যমে এটা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসছে, ওই কতজন ব্যক্তি আসার মাধ্যমে আপনার কত ডলার আর্নিং হইলো, কত ডলার আপনার হচ্ছে অ্যাড থেকে আর্নিং হইলো, বুঝতে পারছেন? কত তারিখে কত ডলার আসছে, এই সকল বিষয়গুলো দেখতে পারবেন। একেবারে সহজ কথায়, স্ট্যাটিক্স এর কাজ হচ্ছে আপনি স্ট্যাটিক্স অপশনে এসে অ্যাড্রেসটার আপডেট গুলো জানতে পারবেন। যে অ্যাড্রেসটা হচ্ছে মানে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, এতজন ভিজিটরের জন্য কত ডলার আপনাকে পেমেন্ট করলো অ্যাডের বিনিময়ে, এই সকল বিষয়গুলো আপনি দেখতে পারবেন। একই সঙ্গে আপনি আরো যে বিষয়টা দেখতে পারবেন যে এই ডলারটা কত তারিখে, কত মিনিটে, কখন আসছে, এগুলো দেখতে পারবেন। মানে পুরা জিনিসগুলো আপনাকে দেখে দেখতে পারবেন যে আপনি অ্যাডের রেভিনিউটা কত ডলার আর্নিং হইলো,
কত তারিখে কত ডলার আর্নিং হয়েছে, কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক আছে। এই স্ট্যাটিক্স মূলত এই ফাংশন গুলো আসলে বোঝায়, যে স্ট্যাটিক্স মূলত এইটাই। তারপর এখান থেকে আরো যে বিষয়টা ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট, এই দুইটা নিয়ে আমি একটু পরে কথা বলি। ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট এই দুইটা নিয়ে একটু পরে কথা বলবো। তারপর এখানে রেফারেল। তো রেফারেল আসলে কি, দেখেন এখানে লেখা আছে ইনভাইট লিঙ্ক referral new publisher to Arista network and earn 5% of their revenue lifetime. The more people you refer, the more income you get. মানে কি, এখান থেকে আমরা হচ্ছে রেফারেল লিঙ্ক, দেখেন এখানে একটা রেফারেল লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই রেফারেল লিঙ্কটা যদি আমি এখানে আপনাদেরকে বলি যে আপনি রেফারেল লিঙ্কটাতে ক্লিক করে, এই রেফারেল লিঙ্কটাতে ক্লিক করে আপনারা হচ্ছে একটা অ্যারেস্টা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যারেস্টা অ্যাকাউন্টে কাজ করবেন, তাহলে আপনি যত ডলার আর্নিং করেন না কেন, আমি বসে থেকে কিন্তু 5% কমিশন পাবো। অর্থাৎ আপনি মনে করেন $100 ইনকাম করছেন, $100 থেকে 5% কত ডলার হয় সেটা কিন্তু আমি কিন্তু এটা মানে এক্সট্রা হিসেবে বসে থেকে পাবো। তবে অবশ্যই আপনার ওই $100 থেকে আমাকে 5% দিবে, ওই ডলারটা দিবে, বিষয়টা এমন না, ঠিক আছে। এটা অ্যারেস্টা কোম্পানি দিবে। একেবারে সহজ কথায় আপনার এই রেফারেল লিঙ্কটা দিয়ে যদি আপনি কোনো বন্ধুকে বলেন যে বন্ধু তুমি এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যারেস্টা অ্যাকাউন্ট তৈরি করো, এবং উনি যত ডলার আর্নিং করুক না কেন, আপনি ওখান থেকে ওনার ইনকাম থেকে 5% কমিশন পাবেন। তবে আপনার বন্ধু $100 মনে করে ইনকাম করছে, $100 থেকে যে আপনাকে 5% কেটে নিয়ে কোম্পানি অ্যারেস্টা কোম্পানি আপনাকে দিবে, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই আপনার বন্ধু $100 ইনকাম করছে, $100 তো পাবেই, পাশাপাশি $100 উপরে 5% কত ডলার হয় সেটা আপনাকে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে রেফারেল লিঙ্কের আসলে বিষয়। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা আছে এপিআই, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে কি লেখা এপিআই। তো এপিআই অপশনে ক্লিক করার পর দেখেন এপিআই কারেন্ট এপিআই কি টোকেন। তো এপিআই কি মূলত এটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, এপিআই হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসের এপিআই কি আছে, পরবর্তী আমরা এপিআই কি ফাংশন নিয়ে কথা বলবো। এটা মূলত একটা পেমেন্ট সিস্টেম আপডেটের একটা বিষয়, যে এপিআই কির মাধ্যমে আমরা আমাদের হচ্ছে এটাকে এপিআই কি বলা হয়, এই এপিআই কির মাধ্যমে পেমেন্ট সিস্টেম মেথড গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার এপিআই কি, এপিআই হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এপিআই মূলত একটা পেমেন্ট সিস্টেমের বিষয়, যেটা আপনি বলেন পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, কারণ পরবর্তীতে এপিআই কি ফাংশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জাস্ট এতটুকু মনে রাখেন যে এপিআই হচ্ছে স্যার পরবর্তীতে আপনি কথা বলবেন, এটা একটা পেমেন্ট সিস্টেম মেথডের বিষয়। তো যাই হোক, তারপর এখনো আমরা হচ্ছে এখানে আরো যে বিষয়টা দেখবো প্রোফাইল, এই প্রোফাইল অপশনটাতে আমরা ক্লিক করি। তো দেখেন প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন, আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন, যেখানে দেওয়া আছে আপনার নিজের নাম, তারপর আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান সেটা দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কোন হোয়াটসঅ্যাপ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা দিচ্ছেন, ঠিক আছে। এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনিও আর কি দেখতে পারবেন, আপনি যদি কোনো কারণে চান যে স্যার আমি হচ্ছে আমার ওই অ্যারেস্টা অ্যাকাউন্টের নাম পরিবর্তন করব, অথবা পাসওয়ার্ড পরিবর্তন করব, অথবা হোয়াটসঅ্যাপ পরিবর্তন করব, পরিবর্তন করতে পারবেন এখান থেকে, এবং পরে এখানে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ওইটা সেভ হয়ে যাবে। তবে অবশ্যই এই যে এখান থেকে ইউজার নেম এবং জিমেল কিন্তু আপনি করতে পারবেন না, ইউজার নেম এবং জিমেল যেটা দিচ্ছেন সেটাই আপনাকে রাখতে হবে, এক্সট্রা কোনো কিছু আপনি দিতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে এটা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখান থেকে প্রোফাইলে এসে দেখতে পারবো পার্সোনাল ইনফরমেশন, আমরা এখান থেকে জিমেল এবং ইউজার নেম কোনোভাবে পরিবর্তন করতে পারবো না, তবে স্যার অ্যারেস্টার নাম, পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পরিবর্তন করতে পারবো। তারপর দেখেন এখানে আরো যে বিষয়টা আছে অ্যাক্টিভ সিজন, অ্যাক্টিভ সিজনের আসলে কাজটা কি, অ্যাক্টিভ সিজনের কাজটা হচ্ছে এখানে দেখেন তারিখ দেওয়া আছে 16/2/2025, 16/2/2025 23:49:51 আমি এটা লাস্ট লগ ইন করছিলাম, এবং এই যে দেখেন আমি কোন ব্রাউজার দিয়ে ঢুকছি সেটা পর্যন্ত দেখাইছে, ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকছে, উইন্ডোজ মানে কম্পিউটার দিয়ে আমি ইউজ করছি। তারপর আমার আইপিটা এখানে শো করছে, কোন লোকেশন থেকে করছিলাম, ঢাকা বাংলাদেশ থেকে করছিলাম। তো দেখেন এটা অ্যাক্টিভ সিজন মানে কি, আপনি আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতেছেন কত তারিখে, কত টাইমে, কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে, A to Z এই সকল বিষয়গুলো দেখতে পারবেন। পাশাপাশি আপনি সেটা ক্রোম ব্রাউজার ইউজ করছেন
নাকি আপনি কম্পিউটার ইউজ করছেন নাকি ল্যাপটপ ইউজ করছেন সেটা পর্যন্ত দেখতে হবে, এবং আপনার ওই ডিভাইস আইপি কি সেটা পর্যন্ত দেখা যাবে বা আপনি দেখতে পারবেন। একই সঙ্গে এটা আপনি কোন লোকেশনে করছেন। আমি যেহেতু ঢাকা বাংলাদেশে বর্তমানে আছি, সেক্ষেত্রে ঢাকা থেকে আমি করছিলাম, এই জন্য ঢাকা বাংলাদেশ এখানে শো করছে। তো আপনি যে এখান থেকে লগ ইন করবেন আপনার ওই লোকেশনটা কিন্তু এখানে শেয়ার মানে দেখাবে, ঠিক আছে। মানে অ্যাক্টিভ সিজন মানে আপনি অ্যারেস্টা অ্যাকাউন্টটা কে কখন লগ ইন করছে, কোন ডিভাইসে, কত তারিখে, কত সেকেন্ডে, কত মিনিটে, কোন লোকেশন থেকে করছে, এ টু জেড আপনি সকল বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে আরো যে বিষয়টা পেমেন্ট ইনফরমেশন, তো পেমেন্ট ইনফরমেশন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। পেমেন্ট ইনফরমেশন এখানে আমাদেরকে দিতে হবে, তবে অবশ্যই এখন আমরা এটা দিব না। পরবর্তীতে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আমরা যখন কথা বলবো তখন পেমেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। আপাতত এটা আমি স্কিপ করলাম। জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার পেমেন্ট ইনফরমেশন হচ্ছে, পরবর্তীতে আমরা যখন পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব তখন এটা নিয়ে কথা বলবো, এটার জন্য আমাদের আলাদা ক্লাসেই আছে। তারপর এখান থেকে আরো যে বিষয়টা পেমেন্টস, এই পেমেন্টস অপশনে ক্লিক করার পর দেখেন হাউ টু গেট দ্য ডেট অফ ইউর পেমেন্ট। এটা মানে হচ্ছে আপনি মাসে অ্যাড্রেসটাতে দুইবার টাকা উত্তোলন করতে পারবেন, মানে দুইবার টাকা উইথড্র করতে পারবেন। আপনি যত ডলার আর্নিং করেন না কেন অ্যাড্রেসটাতে মাসে কিন্তু দুইবারে আপনি উইথড্র করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। কোন কোন তারিখে? 1 থেকে 2 তারিখে, মাসের 1 থেকে 2 তারিখে একবার উইথড্র করতে পারবেন চাইলে, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে একবার উইথড্র করতে পারবেন। তবে অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যে আপনাকে উইথড্র করতে হবে। এছাড়া অন্য অন্য দিনে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। ক্লিয়ার? আমি কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাড্রেসটা এখানে বলছে পেমেন্ট ডেট আর মানে 1, 2, 3 and 16 থেকে 17 of each month from 9 AM till 6 PM GMT। তো এটার মানে হচ্ছে যে আমরা মাসে এই অ্যাড্রেসটা থেকে আমরা দুইবার অ্যাডের রেভিনিউটা মানে আর্নিং যেটা আমরা করব, ওই অ্যাডের রেভিনিউটা আমরা দুইবার উইথড্র করতে পারবো মাসে। একটা হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে একবার, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে একবার। তার মানে 15 দিন পর পর আর কি, মাসে দুইবার। এবং অবশ্যই সকাল 9টা থেকে বিকাল বা সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা উইথড্রটা করতে পারবো। তো সেটাই আসলে এখানে দেওয়া আছে। তারপর একটু আমরা নিচে যাব। নিচে আসার পর দেখেন এখান থেকে আপনি উইথড্র কিভাবে করছেন না করছেন এগুলো আসলে দেখাবে। তারপর এখান থেকে আরো যে বিষয়টা সাপোর্ট, সাপোর্ট মূলত কি অ্যাড্রেসটাতে আপনি এখান থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন। এই যেখানে নিচে যে মেসেজিং অপশনটা আছে নিচে ডান পাশে খেয়াল রাখুন। তো এখানে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা যে প্রতিনিধি আছে তার সঙ্গে মেসেজিং করতে পারেন, যে কোনো ধরনের কোনো আপনি প্রবলেম হইলে সেটা আপনি সলভ করে নিতে পারেন মেসেজের মাধ্যমে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এইটা। তবে আপনাকে এখানে মেসেজ করে যে সাপোর্ট নিতে হবে বিষয়টা এমন না। আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকেও আপনি যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট নিতে পারবেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে আপনি চাইলে এখান থেকেও সাপোর্ট নিতে পারেন। এটা আর কি সেই ফাংশনটার কাজ, ঠিক আছে। তাহলে দেখেন আমি এতক্ষণ ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, তারপর হচ্ছে রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, পেমেন্টস এবং সাপোর্ট, এই সকল বিষয়গুলো নিয়ে কথা বললাম। আপনারা কি সকলে বুঝতে পারছেন ঠিকভাবে কোন ফাংশনটার কাজ কি? জাস্ট এটা বুঝাইলাম। আপনারা কি সকলে বুঝতে পারছেন? এতক্ষণ যা যা বললাম আপনারা কি সকলে বুঝতে পারছেন ঠিকভাবে? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ফাংশন গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, কারণ এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে দরকার হবে, ঠিক আছে। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মেইন টপিক নিয়ে কথা বলবো, যদিও সবগুলোই মেইন টপিক। তবে আমরা এখান থেকে এই যে বাম পাশে যে আমরা এই অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করছি এই কারণে যে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করব, বা ওয়েবসাইটটা আমরা অ্যাড্রেসটার সঙ্গে যুক্ত করব বা অ্যাড করব, এবং এখানে অ্যাড রান করে এখান থেকে আর্নিংটা করব। এই জন্য অপশনটাতে কোথায় ক্লিক করব? একেবারে সহজ কথাই ভাই, আপনি অ্যারেস্টা অ্যাকাউন্টটা লগ ইন করার পর বাম পাশে এখানে লেখাই আছে যে ওয়েবসাইট নামে একটা ফাংশন, এই ওয়েবসাইট ফাংশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ওয়েবসাইট ফাংশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে 3 স্টেপ টু মনিটাইজ ইউর ওয়েবসাইট। 3টা স্টেপের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা আপনি মনিটাইজ করতে পারবেন। কি বললাম? 3টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের এই ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। তো দেখেন 1 নম্বর স্টেপটা হচ্ছে অ্যাড ইউর ওয়েবসাইট। আমাকে প্রথমে আমার ওয়েবসাইটটা ইয়ারেস্টার সঙ্গে যুক্ত করতে হবে। 2 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড ইউনিট। আমি আসলে কোন ধরনের অ্যাড নেব সেটা আমাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট মানে তৈরি করতে হবে। 3 নাম্বার যে স্টেপটা সেটা কি? কপি অ্যান্ড ইমবেড কোড। অবশ্যই আমাদেরকে 3 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে অ্যাড গুলো তৈরি করার পর সেই অ্যাড গুলোর আমরা হচ্ছে
কোড গুলো কপি করব। ঠিক আছে, এই তিনটে স্টেপের মাধ্যমে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটটা মানে আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। সকলে কি আমার কথা বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই কোনটা? যে তিনটা স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। এক নাম্বার বিষয় যেটা বা এক নাম্বার স্টেপ যেটা লেখায় আছে যে অ্যাড ইউর ওয়েবসাইট, প্রথমে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটার সঙ্গে যুক্ত করতে হবে। দুই নাম্বার বিষয়, ওয়েবসাইটটা যুক্ত করার পর ক্রিয়েট অ্যাড ইউনিট, আমরা আসলে কোন ধরনের অ্যাড দিব সে অ্যাডটা আমরা তৈরি করব। দুই নাম্বার স্টেপে এইটা। তিন নাম্বার স্টেপে কি? তিন নাম্বার স্টেপে হচ্ছে আমরা অ্যাড গুলো তৈরি করার পর সেটা আবার কোড গুলো কপি করব। ঠিক আছে, এই তিনটে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করব। বাস, এখন আমরা একটু সেটা প্র্যাকটিক্যালি দেখবো যে তিনটে স্টেপ তো স্যার আপনি একটু আগে বললেন, এই যে আমরা অ্যাড ইউর ওয়েবসাইট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাড ইউনিট, কপি এন্ড ইমবেড কোড, এই তিনটে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করব। তো স্যার এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখান আপনি তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখন আমি সেইটাই দেখাবো যে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে তিনটে স্টেপ কিভাবে কমপ্লিট করতে হয়। তো শুরুতে আমি একেবারে সহজ কথায় আমি আপনাদেরকে বলছি যে আমরা যে অ্যারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছি বা অ্যাড নেটওয়ার্কটা তৈরি করছি, সেই অ্যারেস্ট অ্যাকাউন্টে এসে এখান থেকে ওয়েবসাইট ফাংশনে ক্লিক করলে কিন্তু আপনারা এই ধরনের ইন্টারফেসটা দেখতে পারবেন। এই ধরনের ইন্টারফেসের নিচে দেওয়া আছে যে গ্রিন কালার একটা বাটনে, ভালো করে মাউস বারটা ফলো করুন। গ্রিন কালার বাটনে কি লেখা আছে? অ্যাড ওয়েবসাইট। অ্যাড মানে যুক্ত করা, আর ওয়েবসাইট মানে তো বুঝে নেই। তো মানে ওয়েবসাইটটা আমরা অ্যাড করবো মানে যুক্ত করব। একেবারে সহজ কথায় ওয়েবসাইট ফাংশনে এসে এখানে গ্রিন কালার একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, গ্রিন কালার ভেরিফিকেশন একটা বাটন। তো অ্যাড ওয়েবসাইট মানে হচ্ছে ওয়েবসাইট আমরা যুক্ত করব। তো এখানে এসে অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমি আবারও বলতেছি, অ্যারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করার পর ওয়েবসাইট অপশনটাতে আসবেন, এসে এখান থেকে অ্যাড ওয়েবসাইট নামে যে ফাংশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, যে ফর্মে লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট। আপনি কি একটা নতুন ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা একটা নতুন ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, যে ওয়েবসাইটে যে বক্সটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই বক্সে আমাদেরকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে। তো আমাদের ওয়েবসাইট কোনটা? ব্লগারের মাধ্যমে যেটা তৈরি করছি সেটাই তো আমাদের ওয়েবসাইট, তাই না? তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, BLOGGR blogger.com এ আসলাম। ঠিক আছে, তো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি এই যে এইটা, ঠিক আছে, 19শে ফেব্রুয়ারি এটা আমরা মানে পাবলিশ করছিলাম সেটা দেওয়া। তো যাই হোক, এখান থেকে ভিউ ব্লগ, একেবারে সহজ কথা, আপনি ভাই যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন যেটা আমরা 75% কাজ অলরেডি কমপ্লিট করছি, এখন আমরা 10% কাজ করব ওয়েবসাইটে অ্যাড বসে। তো যাই হোক, ওই ব্লগার অ্যাকাউন্টে আমাদেরকে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে যে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি কি করব? অ্যাড বসাবো। এই জন্য আমাকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্ক, ল্যান্ডিং মানে কি? ওয়েবসাইটের ফার্স্ট পেজ, ভিউ গুলোকে ক্লিক করার পর ফার্স্ট পেজে ইন্টারফেসটা আসবে, সেটাই কিন্তু ল্যান্ডিং পেজ। এই যে দেখেন ল্যান্ডিং পেজটার মধ্যে আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক দেওয়া আছে, https://detailpeditor.84398.blogspot.com। এই লিঙ্কটা আমাদেরকে সুন্দর করে কপি করতে হবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? ল্যান্ডিং পেজের লিঙ্ক, কোনো কারণে যদি আপনি লিঙ্কটা ভুল করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট অ্যাড হবে না। কাজেই অবশ্যই আপনি একটা ব্লগার অ্যাকাউন্টে এসে ভিউ ব্লগ অপশনটাতে আপনি ক্লিক করবেন। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর উপরে যে এই যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের উপরে যে লিঙ্কটা আছে https সহ .blogspot.com পর্যন্তই কপি করবেন। পরবর্তীতে যা আছে ওগুলো কিন্তু বসানো যাবে না, নাহলে ওয়েবসাইটেই নিবে না। ঠিক আছে, তো এখান থেকে এই যে আমরা https://blogspot.com পর্যন্ত সুন্দর করে আমরা কপি করব আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। কপি করার পর কি করব? এখান থেকে অ্যাড্রেসটাতে আসব, এসে এই যে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো এই যে উপরে। বুঝতে পারছেন সকলে কি বললাম? ল্যান্ডিং পেজের লিঙ্ক কিন্তু কপি করতে হবে, কোনোভাবেই পি ল্যান্ডিং পেজের লিঙ্ক কপি করা যাবে না। আর অবশ্যই .blogspot.com পর্যন্ত করবেন, এরপর যাই থাক না কেন সেটা করা যাবে না। ওয়েবসাইটের লিঙ্ক যদি ভুল হয় ওয়েবসাইট এখানে অ্যাডে করতে পারবেন না। আশা করি বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা উপরে দিব, তারপর এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি। তো ওয়েবসাইট ক্যাটাগরিটা আসলে কি? মানে ওয়েবসাইট ক্যাটাগরি বলতে এটা বুঝাইছে আপনার ওয়েবসাইটের ধরনটা আসলে কি।
মানে কি টাইপের ওয়েবসাইট আর কি আপনার, সেটা আপনাকে কে জিজ্ঞেস করছে? অ্যাড্রেসটা জিজ্ঞেস করছে। তো এই জন্য ওয়েবসাইট ক্যাটাগরি, এই যে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করব, তো দেখেন তো আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির, আমি একটু দেখাই ভালো করে। সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল মুভিজ, অ্যাডাল্ট, ইভো শর্টার, ঠিক আছে, ফাইল হোস্ট, ডাউনলোড। তো কোনটা আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির বলেন? এই কতজন সঠিক অ্যান্সার দেয়? আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে কোন ধরনের ওয়েবসাইট এটা? ওকে, ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে বোঝার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এই ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা সকলেই আগ্রহী এবং তারা লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে এবং তারা এখান থেকে ভালো কিছু করবে। 240 জন স্টুডেন্টের মধ্যে আমরা এখন বর্তমানে 140 জন স্টুডেন্টের মতন ক্লাসে উপস্থিত হয়েছি। তার মানে আরো 100 জন স্টুডেন্ট ছিটকে পড়ছে। তো যারা ঝরে পড়ার, তারা কিন্তু ঝরে পড়বে। একটা নতুন গাছ যখন জন্মাবে পাতা কিন্তু নতুন হবে। তো 240 জন নতুন পাতা ছিল, এখন ওই গাছটা ঝরে ঝরে কিন্তু হচ্ছে এই 100টা পাতা ঝরে গেছে বলতে গেলে, তাই না? তো এই যে এখন যে 140টা পাতা আছে গাছের, আমি মনে করি এইটা লাস্ট পর্যন্ত যে পাতাগুলো গাছে থাকে তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। বুঝতে পারছেন এক্সাম্পলটা আমি কি বুঝাইলাম? এক্সাম্পলটা কি বুঝাইলাম বুঝতে পারছেন? যে যারা থাকবে, যারা ঝরে পড়বে না, তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করবে। আর যারা ঝরে পড়বে তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করবে না। বি কেয়ারফুল। আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব। কাজেই এই ক্লাসগুলো মিস করলে, আপনি যদি মনে করেন আমি আগামীকাল কথা বলবো আবার এই টপিকটা নিয়ে, ইম্পসিবল। অবশ্যই আমি যখন যেটা শিখাবো সেটা 1000 বার কেন 1,00,000 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই টপিকটা যদি আমাকে আগামী ক্লাসে গিয়ে আপনি বলেন বা বুঝাই দিতে বলেন যে স্যার একটু প্র্যাকটিক্যালি আমাকে দেখাই দেন, ইম্পসিবল, আমি কিন্তু দেখাতে পারবো না। কারণ এই কোর্সটা 20 থেকে 25টা ক্লাসের জায়গায় যদি আমি একটা কথা অনেকবার করে বলি তারপর আমি নিচ্ছি, তো যদি আমি এরকম করে বুঝাতে যাই তাহলে 10 বছর হবে তারপরে কোর্স শেষ হবে না। এই জন্য যখন যেটা শেখাবো সেটা আপনারা করবেন। আর অবশ্যই আগামী ক্লাসে যদি দেখি আবার এইরকম উপস্থিতি হয়, যাদেরকে ভিডিও রেকর্ডের দায়িত্ব দিয়েছে তাদেরকে বলে দিব ভাই ভিডিও রেকর্ডের দরকার নেই, এখন থেকে আপনাদের রেগুলার ক্লাস হবে। রেগুলার এখন থেকে ক্লাস হবে, একদিনও বন্ধ নাই। আগামীকালও আপনাদের ক্লাস আছে। ওকে, তো আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে আমরা আদার দিব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা এগুলো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। আমাদের ওয়েবসাইটটা আদার, আদার মানে অন্য অন্য। আমাদের ওয়েবসাইটে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, তারপর হেলথ এন্ড বিউটি অথবা বিউটি কেয়ার, তো এইগুলো তো এখানে নাই, তাই না? তো আমরা কি দিব? আদার। আদার মানে হচ্ছে অন্য অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে। তো অ্যারেসটা আমাদেরকে জিজ্ঞেস করছে প্রথমে, ভাই তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, যে ওয়েবসাইটটা তুমি অ্যাড রান করতে যাচ্ছ সেইটা। এই জন্য আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে গিয়ে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সুন্দর করে কপি করে এই ওয়েবসাইটে আমরা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরিটা আমরা এখানে কি দিলাম? আদার। আদার মানে হচ্ছে অন্য অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে, এই জন্য আমরা এখানে আদার দিলাম। তারপর এখান থেকে দেখেন, আপনি যদি হালাল উপায়ে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এইটা কিন্তু আপনার অফ করে রাখবেন এবং অফ করাই থাকবে। আর যদি হারাম উপায়ে ইনকাম করতে চান তাহলে এই সুইচটা অন করে রাখতে হবে। তো আমরা অবশ্যই এখানে সকলেই হালাল উপায়ে ইনকাম করব, এই জন্য এই সুইচটা অফ করে রাখবেন। বুঝতে পারছেন আমার কথা? যদি এই সুইচটা অন করেন তাহলে আপনার আর্নিংটা বেশি আসবে, কিন্তু সেটা হারাম উপায়ে আসবে। কথা কি বুঝাতে পারছি নাকি বুঝেন নাই কোনটা? যে অবশ্যই এই সুইচটা অফ করে দিতে হবে। কোনো ধরনের কোনো অ্যাডাল অ্যাড আমরা এখানে ইউজ করবো না আমাদের ওয়েবসাইটে। আমরা যেহেতু হালাল উপায়ে ইনকামটা করব, ইনকামটা কম হলেও যেন হালাল হয় সেটা আমরা করব, ঠিক আছে? আর যদি আপনি এই সুইচটা অন করে করেন তাহলে অবশ্যই আপনার ইনকামটা অনেক বেশি হবে, এটার রেভিনিউটা সব থেকে বেশি আসবে এবং প্রচুর পরিমাণে আসবে, কিন্তু সেটা হারাম উপায় হবে। আশা করি বুঝতে পারছি। তো যাই হোক, এই সুইচটা আপনি অফ করে দিবেন, ঠিক আছে? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, তারপর এখানে আদার দিব, তারপর হচ্ছে এখান থেকে অ্যাড অ্যালার্টটা এখান থেকে অফ করা থাকবে, অফেই থাকবে। তারপর এখানে দেখেন 5 ক্যাটাগরির অ্যাড আপনি এখানে বসাতে পারবেন। কোন কোন ক্যাটাগরি? পপন্ডার অ্যাড, ড্রেক লিঙ্ক অ্যাড, নেটিভ ব্যানার অ্যাড, সোশ্যাল বার অ্যাড, ব্যানার অ্যাড। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অ্যাড এর নাম। অ্যারেসটা এগুলো হচ্ছে 5টা ক্যাটাগরি। চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, অর্থাৎ এখানে টোটাল 5টা ক্যাটাগরি আছে, যে 5টা ক্যাটাগরি অ্যাড আপনি চাইলে আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। যদি বলেন যে স্যার 5টার মধ্যে একটা ক্যাটাগরি বসাবো, বসাতে পারবেন। যদি আপনি বলেন না স্যার আমি 5টা ক্যাটাগরি বসাবো, সেটাও বসাতে পারবেন। তো কি কি ক্যাটাগরি আছে? এই 8টার নাম হচ্ছে পপান্ডার অ্যাড।
এই অ্যাডটার নাম কি? পপান্ডার অ্যাড। আর এটার নাম হচ্ছে ড্রেকলিং অ্যাড। আর এটার নাম নেটিভ ব্যানার অ্যাড। আর এটার নাম হচ্ছে সোশ্যাল বার অ্যাড। আর এটার নাম ব্যানার অ্যাড। বুঝতে পারছেন? তো 5 ক্যাটাগরি, 5 ক্যাটাগরির অ্যাড চাইলে আপনি আপনার ওয়েবসাইটে বসাতে পারেন। এখন কথা হচ্ছে এই 5 ক্যাটাগরির অ্যাড বসাবো নাকি একটা ক্যাটাগরি বসাবো, নাকি 4টা বসাবো, নাকি 2টা বসাবো, নাকি 3টা বসাবো, সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, আপনার ওয়েবসাইটে আপনি 5 ক্যাটাগরির অ্যাডে আপনি বসাতে পারবেন বা অ্যাডগুলো আপনি রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড বসাই তাহলে কিন্তু সেটা খারাপ দেখা যাবে। বুঝতে পারছেন কি বললাম? যদি আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড আমরা রান করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে খারাপ দেখা যাবে এবং মানুষ কিন্তু বিরক্ত ফিল করবে। মনে করেন একটা এক্সাম্পল দেই, আপনি ইউটিউবে একটা কার্টুন দেখতেছেন বা আপনি একটা কোনো মুভি দেখতেছেন, ঠিক আছে? ইউটিউবে আপনি মনে করেন কোনো একটা মুভি দেখতেছেন, তো যখন আপনি মুভিটা দেখবেন হুট করে যদি একটা অ্যাড চলে আসে, হুট করে যদি একটা অ্যাড চলে আসে, তো আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে, কোনটা? মনে করেন একটা মুভি দেখতেছি, ইন্টারেস্টিং পয়েন্টে হুট করে একটা অ্যাড চলে আসলো 30 সেকেন্ডের, তো সেটা কি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে, কোনটা? আপনি একটা মুভি দেখতেছেন, ইন্টারেস্টিং পয়েন্টে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসছে, তো আপনার কাছে কি ভালো লাগবে? সেটা একটা কি ভালো লাগবে না বিরক্তিকর লাগবে, কোনটা? অবশ্যই বিরক্তিকর লাগবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, আপনার কাছে যেরকম বিরক্তিকর লাগবে মানুষের কাছেও কিন্তু সেম ওইটাই লাগবে, মানে হচ্ছে লাগবে। তো অবশ্যই এই জন্য যদি কোনো ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসলো, আসা মাত্রই খালি অ্যাড আর অ্যাডই শো হইলো, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলো বা মানুষ একজন আসলো, এসে আপনার ওয়েবসাইট নাই ঢুকতে শুধু অ্যাড আর অ্যাড, তখন কিন্তু ওই ট্রাফিকটা বিভ্রান্ত হয়ে বা বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইটে কিন্তু আর ভিজিট করবে না। আপনি অ্যাডের পরিমাণ রেভিনিউ সাময়িকভাবে আর্নিং করা সত্ত্বেও আপনার মেইন যে ফোকাস এক কম্বো মার্কেট প্লেসে অফার, এটা কিন্তু আপনার হবে না। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড বসাবো না, তবে অবশ্যই আপনি চাইলে বসাতে পারেন। তবে বসাইলে কি হবে সেটাও বললাম, যে যদি আপনি বেশি পরিমাণ অ্যাড বসান, প্রথমত ট্রাফিক বিরক্ত হবে, অর্থাৎ যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন সে একটা জিনিস নেওয়ার জন্য আসছে বা একটা জিনিস একটা কাজের জন্য আসছে, আপনি ওখানে খালি অ্যাড আর অ্যাড হচ্ছে, তখন কিন্তু ট্রাফিক বিরক্ত ফিল করে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। তখন আশা করি বুঝাতে পারছি। আর দ্বিতীয় আরেকটা বিষয়, বেশি পরিমাণ অ্যাড যদি আপনার ওয়েবসাইটে বসান তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখাবে। এই দুইটা কারণে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণে অ্যাড বসাবো না, এটা আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব। তবে আপনি চাইলে সব অ্যাডে বসাতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? সকলে কি কথা বুঝতে পারছেন? তবে বেশি পরিমাণে অ্যাড বসাবো না কম পরিমাণে অ্যাড বসাবো, কোনটা? বেশি পরিমাণ অ্যাড বসাবো না কম পরিমাণ অ্যাড বসাবো? ভেরি গুড। কেন কম পরিমাণ অ্যাড বসাবো? কারণ স্যার, কোনো ট্রাফিক এসে যেন বিরক্ত ফিল না করে এবং আমাদের ওয়েবসাইটে যেন অসুন্দর না দেখা যায়, এই জন্য স্যার আমরা আমাদের ওয়েবসাইটে কম ধরনের অ্যাড বসাবো। তো দেখেন, কম ধরনের অ্যাড যেহেতু বসাবো, সেক্ষেত্রে আমাদের একটু আর্নিংটাও যেন একটু বেশি হয়। যেহেতু আমরা স্যার কমে বসাবো, তো সমস্যা নেই, তবে স্যার আমাদের আর্নিংটা একটু যেন বেশি হয়, ওই ক্যাটাগরি অ্যাড গুলো আমরা বসানোর চেষ্টা করব। তো এখানে 2 ক্যাটাগরির অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে রান করব, কারণ এই 2 ক্যাটাগরির ওয়েবসাইটে আমরা অ্যাড রান করলে আমাদের রিভিনিউটা সব থেকে বেশি আসবে। কোন কোন ক্যাটাগরি সেটা বুঝাই। 1 নম্বর সোশ্যাল বার অ্যাড, এই ক্যাটাগরি অ্যাড সব থেকে মানে রিভিনিউটা বেশি আসে। আর হচ্ছে ব্যানার অ্যাড। বুঝতে পারছেন কোন কোন ক্যাটাগরি অ্যাড? সোশ্যাল বার অ্যাড আর ব্যানার অ্যাড, এই 2 ক্যাটাগরি অ্যাড আমরা বসাবো। আপনি চাইলে অন্য ক্যাটাগরিরও বসাতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে অবশ্যই আমরা যেহেতু এখানে কম পরিমাণ আমাদের ওয়েবসাইট অ্যাড বসাবোই, সেক্ষেত্রে 2 ক্যাটাগরি আমি এই জন্য বললাম, কারণ এই 2 ক্যাটাগরি সব থেকে বেশি আর্নিং করা সম্ভব, অ্যাডের বিনিময়ে আর্নিংটা একটু আর কি বেশি আসে। এই জন্য আমি আপনাদেরকে বললাম সোশ্যাল বার অ্যাড আর এটা হচ্ছে ব্যানার অ্যাড। বুঝতে পারছেন? সোশ্যাল বার অ্যাড আর হচ্ছে ব্যানার। তো আমরা আমাদের ওয়েবসাইটে আগে ব্যানার অ্যাড অ্যাক্টিভ করব। ব্যানার, এই ব্যানারে ক্লিক করার পর দেখেন এখানে আমার ব্যানার সাইজ দেওয়া। ব্যানার অ্যাড কোনগুলো? ওই যে আমরা যখন ওয়েবসাইটে যাই তখন কিন্তু অনেক ব্যানারের মধ্যে অনেকগুলো অ্যাড শো করে, কি তাই না? দেখছেন কি আপনারা এটা, এই ধরনের অ্যাড দেখছেন? কোন ওয়েবসাইটে গেলে ব্যানারের মধ্যে একটা ব্যানারের সাইজ থাকে, ওই ব্যানারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড শো করে, তো এইটাকে ব্যানার অ্যাড বলা হয়। ঠিক আছে? তো এখানে আমরা আসলে ব্যানার অ্যাডটা বসাবো আমাদের ওয়েবসাইটে। তো দেখেন এখানে আমার ব্যানারের সাইজ আছে, আপনি কত বড় ব্যানার আপনার ওয়েবসাইটে বসাতে চাচ্ছেন এইটার আবার সাইজ আছে। কি কি সাইজ?
ব্যানার 468 ইন্টু 60, 160 ইন্টু 300, 320 ইন্টু 50, 300 ইন্টু 250, তারপর 160 ইন্টু 600, ব্যানার 728 ইন্টু 90। তো এখানে বিভিন্ন সাইজের ব্যানার অ্যাড এখানে আছে। তো আমরা বড় পরিমাণ অ্যাড বসালেও যে টাকা আর্নিং করতে পারবো, আমাদের ওয়েবসাইটে ছোট পরিমাণ অ্যাড ব্যানার বসালেও কিন্তু সেম ওই একই টাকায় আমাদের আর্নিং হবে। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? আপনি যদি সব থেকে বড় ব্যানার অ্যাডও বসান, ওই যে টাকা আপনি আর্নিং করবেন, ছোট সব থেকে ছোট অ্যাডও যদি বসান, তাহলে আপনি ওই একই টাকায় আর্নিং করবেন। তো তাহলে আমরা ছোট বসাবো নাকি বড় বসাবো, কোনটা বলেন? বড় ব্যানার অ্যাড বসালেও যে আর্নিং, ছোট ব্যানার অ্যাড বসালে ওই একই আর্নিং। তাহলে আমরা বড় ব্যানার অ্যাড বসাবো নাকি ছোট? ভেরি গুড, অবশ্যই ছোট ব্যানার অ্যাডটাই বসাবো, যেহেতু একই আমাদের আর্নিংটা হবে। বড় বসালেও যেটা, ছোট বসালেও ওইটা। তবে বড় বসালে আমাদের ওয়েবসাইটটা দেখতে একটু খারাপ দেখা যাবে, এতটুকুই। ঠিক আছে? তো এই জন্য স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে ব্যানার অ্যাড বসাবো, তবে স্যার যেটা সব থেকে একটু ছোট সেই সাইজের ব্যানার অ্যাডটা আমরা বসানোর চেষ্টা করব। তো আমরা এখানে কোন সাইজের ব্যানার অ্যাডটা বসাবো বলেন? কোন সাইজের ব্যানার একটা আমরা বসাবো? এই যে এখান থেকে সব থেকে ছোট সাইজের ব্যানার হচ্ছে 300 ইন্টু 250। কি বললাম, সরি, 300 ইন্টু 250 না, এই যে এটা 320 ইন্টু 50, 320 ইন্টু 50। এটা সব থেকে ছোট যে 6টা ব্যানার আপনি দেখতে পাচ্ছেন, এটা সব থেকে ছোট হচ্ছে 320 ইন্টু 50। তো আমি এটা বসাবো আমার ওয়েবসাইটে। আপনি যদি চান যে আরো বড় বসাবেন, সেটা আপনি এখান থেকে নিতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। আর অবশ্যই বড় বসালেও যে কথা, ছোট বসালেও সেই ওই একই কথা, একই আর্নিংটাই কিন্তু আসবে। ঠিক আছে? এমন না যে আপনি বড় বসাতেছেন বড় আর্নিং আসবে, বিষয়টা কিন্তু এমন নয়। ঠিক আছে? ওকে, তো যাই হোক, এখান থেকে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখন কি করব? এখান থেকে আমরা হচ্ছে ছোট সাইজের যেটা ব্যানার সব থেকে ছোট, যেটা 320 ইন্টু 50, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাড নিউ অ্যাড ওয়েবসাইট, এই ফাংশনে ক্লিক করার পর এই ধরনের একটা ফর্ম আসবে। এখানে আমরা কোন ওয়েবসাইটে অ্যাড বসাবো সেটা ল্যান্ডিং পেজের লিংকটা দিব, লিংক ভুল করা যাবে না, নাহলে এটা কিন্তু নিবে না। তারপর এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি আদার মানে অন্য অন্য দিতে হবে। এখান থেকে ব্যানারটা চুজ করব অ্যাড ইউনিটের এখানে, তারপর কত সাইজের ব্যানার নিব সেটা চুজ করব, বাস। তারপর এখান থেকে এই যে অ্যাড নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন নিচে, এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। এই অ্যাড অপশনটাতে ক্লিক করার পর দেখা এখানে লেখা আসছে যে দিস প্রসেস মে টেক 1 থেকে 3 মিনিট, we will notify you by email when the review is complete. You can also refresh this page to check if your website status is active. মানে হচ্ছে আপনাকে এখানে বলছে যে এই প্রসেসটা কমপ্লিট করতে 1 থেকে 3 মিনিটের প্রয়োজন হবে, এবং অবশ্যই এই প্রসেসটা কমপ্লিট হইলে বা এই অ্যাডগুলো অ্যাক্টিভ হইলে আপনার জিমেল অ্যাকাউন্টে ওনারা হচ্ছে কি করবে, নোটিশ দিবে, মানে নোটিশ বলতে মেইল পাঠাবে। তারপর এখান থেকে আপনি রিফ্রেশ করলে আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনাকে বলছে যে ভাই তোমাকে 1 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, এটা রিভিউ হয়ে আছে। ওনারা যদি মনে করে আপনার ওয়েবসাইটে অ্যাড রান করা উচিত, তাহলে অ্যাড রান করে দিবে। আর যদি মনে না করে যে অ্যাড রান হবে না, তাহলে অ্যাড রান হবে না। ঠিক আছে? তো 1 থেকে 3 মিনিট আমরা ওয়েট করব। তো এখান থেকে গট ইট, ওকে ঠিক আছে, আমরা গট ইটে ক্লিক করলাম। এই যে দেখেন 2 নম্বরে যে ওয়েবসাইটটা আছে, data.paso.blogspot.com, এটা কি আছে? পেন্ডিং। এখানে পেন্ডিং এ আছে। যখন এখানে অ্যাক্টিভ লেখা থাকবে তখন বুঝবেন যে আপনাকে পারমিশন দিছে। তবে অবশ্যই সকলের ওয়েবসাইটের পারমিশন দিবে, মানে মানে অ্যাপ্রুভ করে দিবে, সমস্যা নাই। তো আমরা একটু ওয়েট করে 1 থেকে 3 মিনিট একটু রিফ্রেশ করে করে দেখবেন। পেন্ডিং লেখা আছে, যখন অ্যাক্টিভ লেখা হবে তখন মনে করবেন যে হয়েছে। তো আমরা একটু ওয়েট করি। এটা 2 থেকে 3 মিনিট একটু সময় নেয় ওনারা, কারণ ওনারা এটা চেক করতেছে। অ্যাড্রেসটা এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে চেক করতেছে যে আসলে ওই ওয়েবসাইটে অ্যাড বসানো উচিত কিনা, বা অ্যাডের পারমিশন আমি দিব কিনা। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটটা কি রকম, আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা। তো এই অ্যাড্রেসটা কোম্পানি গুলো আসলে চেক করতেছে। 1 থেকে 3, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা আপনাকে বলে দিবে যে আসলে অ্যাক্টিভ করে দিবে কিনা। মানে লেখা থাকবে এখানে পেন্ডিং লেখা আছে, পেন্ডিং মানে এখনো পেন্ডিং এ আছে। এই যে অলরেডি কিন্তু অ্যাক্টিভ করে দিছে। আমি যে একটু দেখাই, দেখেন এই যে ব্যানার 320 × 50 অ্যাক্টিভ, কি দেখতে পাচ্ছেন আপনারা সকলেই? এখানে কি লেখা, এখানে কি লেখা ছিল? অ্যাক্টিভ লেখা ছিল। এখানে কিন্তু মানে সরি, এখানে পেন্ডিং লেখা ছিল, এখানে কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে ব্যানার 320 × 50, এটাই তো নিলাম একটু আগেই, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে দিছে। তো অ্যাক্টিভ ব্যানার কিভাবে দেখবেন? এই যে লেখাটার উপরে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারবেন, অথবা এই যে বাম পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই দেখতে পারবেন। এই যে মানে এখানে ভাই আপনি ক্লিক করলে এই যে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ করছে কিনা। ঠিক আছে?
এই যে অ্যাক্টিভ করছে ব্যানার 320x50 অ্যাক্টিভ, তার মানে আপনাকে পারমিশন দিছে। এখন আপনি চাইলে এই ব্যানারটা আপনার এই ওয়েবসাইটে, মানে এই যে এই ওয়েবসাইটে আপনি রান করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা আর একটা অ্যাড নিব। আর একটা অ্যাড কোনটা নিব বলেন দেখি সকলে, সকলে একটু বলুন। ব্যানার একটা নিলাম, আর একটা কোন ক্যাটাগরি অ্যাড নিতে চাইছিলাম? কোন ক্যাটাগরি অ্যাড নিতে চাইছিলাম আর একটা? দেখ কতজনের মনে আছে। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল বার অ্যাড, অনেকে লিখছে সোশ্যাল, তো বার কি লিখতে কি একটু খুব কষ্ট হয়? সোশ্যাল বার অ্যাড আমাদেরকে বসাতে হবে। কোনটা? সোশ্যাল বার অ্যাড। যে স্যার আমরা ব্যানারটা অ্যাক্টিভ করলাম, এখন আমরা আরেকটা অ্যাড নিতে চাইছি, আরেকটা ক্যাটাগরি অ্যাড, সেটার নাম হচ্ছে সোশ্যাল বার অ্যাড। সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার থেকে কিন্তু বেশি পরিমাণে রিভিনিউ আর্নিং করা সম্ভব। তো যাই হোক, এখান থেকে তাহলে আমরা কি করব, এখন আমি ব্যানারটা তো অ্যাক্টিভ করলাম, এখন আমি সোশ্যাল বার অ্যাডটা নিতে চাই। তো সোশ্যাল বার অ্যাডটা কিভাবে নিব? আবার কি এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব? কি আবার কি এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো নাকি বলেন? আমি এখন সোশ্যাল বার অ্যাডটা নিতে চাই, তো সেক্ষেত্রে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, ভেরি গুড। না, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করা যাবে না। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে তো ওয়েবসাইটে অ্যাড হবে, তো আমাদের ওয়েবসাইটটা অ্যাক্টিভ করছি আমরা, তো বারবার তো আর একটা ওয়েবসাইট অ্যাড হবে না, ঠিক আছে। একটা ওয়েবসাইট একবারে এখানে অ্যাড করবেন, পরবর্তীতে আপনি আবার যে ওই একই ওয়েবসাইট দেন তাহলে তো সেটা নিবে না। তো স্যার তাহলে কি করতে হবে? এই যে অ্যাড ইউনিট, আমি আমার ওয়েবসাইটটা যুক্ত করছি, এখন আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে আর একটা অ্যাড নিব। এই জন্য অ্যাড ইউনিট নামে যে এই যে উপরে ডান পাশে ফাংশনটা দেখুন, অ্যাড ইউনিট নামে যে ফাংশনটা আছে, অ্যাড ইউনিট অপশনে ক্লিক করে দিবেন, বাস। অ্যাড ইউনিট অপশনে ক্লিক করার পরে যে আবার ওইখানে ইন্টারফেস আসছে, ক্রিয়েট অ্যাড ইউনিট, এই যে ওয়েবসাইট লিংকটা আগে থেকে এখানে দেওয়া, তারপর আদার, তারপর কোন ধরনের অ্যাড নিছে সেটা তো অবশ্যই অফ করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সোশ্যাল বার অ্যাড, এখান থেকে সোশ্যাল বারটা আমরা এখান থেকে চুজ করলাম, দেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, বাস শেষ। এখন আমাদেরকে 1 থেকে 3 মিনিট ওয়েট করতে বলছে, তো গট ইট, আমরা এখন গট ইটে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের যে ওয়েবসাইটটা, এই যে সোশ্যাল বায়ারটা কিন্তু পেন্ডিং এ আছে। 1 থেকে 3 মিনিটের মধ্যে সোশ্যাল বায়ারটা অ্যাক্টিভ করে দেবে, যেরকম অ্যাক্টিভ লেখা আসবে তখন আপনি আবার সোশ্যাল বায়ারটা অ্যাক্টিভ করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। তো যাই হোক, সোশ্যাল বারটা ততক্ষণ এখানে অ্যাক্টিভ হোক, আমরা কি করব এখন, ব্যানার একটা কিভাবে সেট আপ করবো সেটা দেখবো, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের ওয়েবসাইটে কিন্তু কি করতে হবে, দুইটা স্টেপ কমপ্লিট করলাম। প্রথমে অ্যাড ইউর ওয়েবসাইট, তারপর ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে যে সোশ্যাল বার একটা নিলাম। এখন আমরা কি করব, কপি অ্যান্ড ইমবেড কোড। তো আমি এখন ব্যানার একটা অ্যাড করব আমার ওয়েবসাইটে। তো ব্যানার একটা অ্যাক্টিভ করার জন্য আমাকে এখান থেকে, মানে অ্যাক্টিভ তো আছেই, তো এই ব্যানার একটা আমার ওয়েবসাইটে অ্যাড রান করার জন্য আমাকে ডান পাশে কি লেখা আছে, গেট কোড, এই যে ডান পাশে মাউস বাটনটা ফলো করুন, গেট কোড এই অপশনটা ক্লিক করবেন। গেট কোড এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে একটা এইচটিএমএল আসবে যেখানে লেখা আছে ব্যানার 320x50 ফর এই ওয়েবসাইটে, আপনি এই ব্যানার একটা এই ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তো অবশ্যই একটা ওয়েবসাইটে আপনি অ্যাড রান করছেন, আরেকটা ওয়েবসাইটে গিয়ে যদি এইচটিএমএল বসান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যে ওয়েবসাইট এখানে দেখাবে সেই ওয়েবসাইটে গিয়ে বসাতে হবে, তাহলেই কিন্তু অ্যাড দেখা যাবে। তো যাই হোক স্যার, এখান থেকে আমরা কি করব, এই এইচটিএমএল টা কপি করব। প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু আলাদা আলাদা এইচটিএমএল থাকে, ঠিক আছে। তো এইটা কোনটার অ্যাড, ব্যানার অ্যাড এর এইচটিএমএল হচ্ছে এইটা। তো এখান থেকে কি করব, কপি করব। আপনি এরকম করে ম্যানুয়ালিও কপি করতে পারেন, অথবা এই যে কপি কোড এখানে ক্লিক করে কপি করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন ব্যানার একটা বসাবো, এই জন্য আমি কোথায় ক্লিক করলাম, এই যে এখান থেকে গেট কোড অপশনে ক্লিক করে এখান থেকে এই যে কপি কোড এখানে আমি ক্লিক করে দিলাম, এইচটিএমএলটা অলরেডি আমি কপি করছি। এখন এই ব্যানার একটা আমি কোথায় কোথায় বসাবো সেটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমার ওয়েবসাইটে এই ব্যানার একটা উপরে বসাবো, নিচে বসাবো, নাকি ডানে বসাবো, নাকি বামে বসাবো? তো ওয়েবসাইটে কোথায় বসাবো আমরা, উপরে, নিচে, ডানে নাকি বামে, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের এই ব্যানারটা এই যে এগুলোর নিচে বসাতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার, ক্যাশ অন ডেলিভারি, ওয়ান ডে শিপিং, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, এগুলোর নিচে এখানে যে একটা ফাঁকা অংশ আছে, এই যে এখানে আমি ব্যানার অ্যাড বসাতে চাচ্ছি। টোটাল 3টা ব্যানার অ্যাড বসাবো, ঠিক আছে। কি করব, এখানে টোটাল 3টা ব্যানার অ্যাড বসাবো। তো ব্যানার অ্যাড বসানোর জন্য কোথায় যেতে হবে, লেআউটে যেতে হবে, ব্লগার অ্যাকাউন্টের লেআউটে এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমি 3টা ব্যানার বসাবো। একটু আগে যেটা কপি করে, মানে কোডটা আমি কপি করলাম, সেটাই আমাকে এই ব্যানারটা আমি এইটার নিচে বসাবো, রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমি 3টা অ্যাড ব্যানার বসাবো, ঠিক আছে। তো এটার জন্য কোথায় যাব, এই যে ব্লগার অ্যাকাউন্টে আসলাম, ব্লগার অ্যাকাউন্টে এসে কি লেখা,
লেআউট, এই লেআউটে যাব, যে লেআউটের মাধ্যমে ওয়েবসাইটে কাস্টমাইজ করছেন 75% সেই লেআউটে কিন্তু যেতে হবে। তো লেআউটে এসে আমরা হচ্ছে নিচে দেখেন যে রেসপন্সিভ অ্যাডস এর নিচে এখানে লেখা আছে অ্যাড এ গ্যাজেট। রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে কি লেখা? অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনে আমরা ক্লিক করে দেবো। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করলাম, তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে কি লেখা, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর এখানে ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। তারপর আরেকটা ফর্ম আসবে যেখানে লেখা আছে কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। এইটার নিচে লেখা আছে টাইটেল। তো টাইটেলটা ফাঁকা রাখবেন, ঠিক আছে? টাইটেল দিতে হবে না, টাইটেলটা ফাঁকা রাখবেন। এখান থেকে কন্টেন্টটা জাস্ট পেস্ট করে দিবেন। এই যে কন্টেন্ট কোনটা? এই যে এইচটিএমএলটা যেটা কপি করে নিয়ে আসলাম একটু আগে, এই যে অ্যারেস্টা থেকে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম, এই যে এইটা কিন্তু আমি কোথায় বসাইলাম? এখানে পেস্ট করলাম। তো তারপর আমি ইন্টার পেস্ট করব। ইন্টারফেস করে সেম এই একই জিনিসটা আবার পেস্ট করব। দুইবার বসালাম, দুইবার বসাইতে তার মানে দুইটা ব্যানার ওখানে শো করবে। তারপর আবার ইন্টারফেস করব, আবার ইন্টারফেস করে আবার একটা বসাবো। মানে ওই একই কোডে তিনবার বসালাম। কয়বার বসালাম? এখানে একই এইচটিএমএলটা কয়বার বসাইছি বলেন সকলেই? ফার্স্ট রেসপন্স করবেন। কয়বার বসাইছি? ভেরি গুড, তিনবার বসাইছি। তার মানে তিনটা ব্যানার অ্যাড ওখানে শো করবে, তিনটা ব্যানার অ্যাড ওখানে শো করবে। যদি আমি আবার আবার একটা ইন্টারফেস করে একই কোড বসাই তাহলে কয়টা হবে? চারটা। তাহলে চারটা ব্যানার অ্যাড ওখানে শো করবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এখানে তিনটা বসাইছি, একই এইচটিএমএল বারবার পেস্ট করছি ইন্টারফেস করে করে। তারপর এখানে সেভ, অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো এখান থেকে সেভ করে দিলাম, এই যে সেভ হয়ে গেল। এখন ওয়েবসাইটে যাই, দেখেন আগে ছিল এরকম না, এখন রিফ্রেশ করে দেখেন এখানে কিন্তু তিনটা ব্যানার কিন্তু এখানে বসে যাবে বা দেখাবে। তো আমি রিফ্রেশ করি, এই যে তিনটা ব্যানার বসে গেছে, বুঝতে পারছেন? এগুলো কি আগে ছিল? এটা সব থেকে ছোট ব্যানার, এই জন্য আমি এখানে তিনটা বসাইছি, পাশাপাশি তিনটাই বসাইছি। আপনি এইভাবে করে যদি আরো মানে চারবার এইচটিএমএল পেস্ট করতেন, এটার পরে আবার একটা ব্যানার এরকম হয়ে যেত। তো যাই হোক, এখানে তিনটাই বসাবেন, বেশি বসালে খারাপ দেখাবে। তো এইভাবে করে আমরা এখানে তিনটা ব্যানার বসাবো। এখন আমরা আর কোথায় বসাবো? ওয়েবসাইটের ফুটার উইজেট সিতে। ওয়েবসাইটের ফুটার উইজেট সিতে আমরা এখন বসাবো। ব্যানার তো আমরা এখানে বসাইলাম তিনটা, তাই না? এখন আমি চাচ্ছি ব্যানারটা আমি ফুটার অংশে বসাবো, ফুটার উইজেট সি। ফুটার উইজেট সি তে বসাতে হবে। তাহলে আমায় কোথায় যেতে হবে বলেন তো? এই একই ব্যানারটা আমি ফুটার উইজেট সি তে বসাবো। তো বসানোর জন্য কোথায় যেতে হবে বলেন? ভেরি গুড, লেআউটে। তো ঘুম পারলে কিন্তু হবে না, ঠিক আছে? 2 ঘন্টা ঘুম যদি একটু কমও পারেন তারপরেও কিন্তু অসুস্থ হয়ে যাবেন না। কিন্তু যদি ঘুম পারেন তাহলে এই ক্লাসটা মিস করবেন, যেটা পরবর্তীতে তার সুযোগই পাবেন না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এত ঘুমাইলে চলবে না। মানুষের 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলেই আমি মনে করি এনাফ। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলেই এনাফ। কাজে মনোযোগী হবেন। 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি আপনি ক্লাসেই না করতে পারেন তাহলে আপনি কিন্তু শিখবেন না বা কি, আর আর্নিং করার স্বপ্ন তো দূরে থাকবে। যদি রেগুলার ক্লাসেই করা আপনি করতে না পারেন তাহলে তো আপনি কিন্তু ভালো কিছু কোনোভাবেই করতে পারবেন না, গ্যারান্টি দিতে পারি। কারণ যে জিনিসটা থেকে আমরা ভালো কিছু করব অবশ্যই সেটা মনোযোগ সহকারে শিখতে হবে। একই কথা প্রতিদিন প্রতিদিন ক্লাসের শুরুতে 10 থেকে 15 মিনিট এই কথাগুলোই বলি। 10 থেকে 15 মিনিট এই কথাগুলোই বলি যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, হোমওয়ার্ক কমপ্লিট করছেন কিনা। কেন ফ্রি কোর্সে এত কিছু না বললেও তো হইতো মনে হয়, তাই না? একবার করে বলতাম, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। এটা তো মনে করতে পারতাম, কিন্তু সেটা তো করতেছি না। যাতে করে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করে এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন। নিজ থেকে কাজটাকে ভালোবাসতে হবে। এখন বাজে স্যার 11:30 বেজে গেছে, আমি এখন ঘুম আসবো, ঘুম ধরতেছে। হ্যাঁ ঘুমান, কোনো সমস্যা নেই। আপনি ঘুমানো আপনার ইচ্ছা, মনোযোগী হতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফুটার উইজের সি, ফুটার উইজের সি তে আমরা হচ্ছে ব্যানার বসাবো স্যার। এই জন্য আমরা লেআউটে যাব, মানে ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে ক্লিক করবো। লেআউট অপশনে ক্লিক করার পর ফুটার উইজের সি কোথায়? ফুটার উইজের সি হচ্ছে এই যে দেখেন নিচে, তাই না? ফুটার তো নিচের অংশে থাকে ওয়েবসাইটের। তো এই যে আমরা লেআউটে এসে এখানে দেখেন ফুটার উইজের সি, কোথায় ক্লিক করব? অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করব সেম একই ভাবেই।
অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করার পর এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব, আবার এই ধরনের ইন্টারফেস আসবে, টাইটেলটা ফাঁকা রাখবো, কন্টেন্টে এসে একটা এইচটিএমএল পেস্ট করে দিলাম। যদি ইন্টারফেস করে একটা বসান তাহলে দুইটা হবে, তো যাই হোক এখানে একটা বা দুইটা বসালে হবে, আমি একটা বসাচ্ছি। তারপর সেভ, অবশ্যই সেভ করতে হবে। সেভ করার পর এখন দেখেন আমি এখন রিফ্রেশ করি, যে ফুটার উইজের সি তে কিন্তু বসবে, আমি রিফ্রেশ করে দেখেন এখানে কিন্তু একটা ব্যানার কিন্তু বসে যাবে, এই যে বসে গেছে। ঠিক আছে, বসে গেছে না, এটা কিন্তু ফুটার উইজের ব্যানারটা আমি এখানে বসাই দিলাম। তাহলে এখানে তিনটা বসাইলাম, এখানে একটা বসাইলাম, টোটাল হলো চারটা। এখন পি লার্নিং পেজে বসাবো। পি লার্নিং পেজ কোনটা, এই ছবিটাতে ক্লিক করলে পি লার্নিং পেজটা আসবে। এই পি লার্নিং পেজে আমরা কোথায় বসাবো, আপনার যেটা ইচ্ছে সেখানে বসাতে পারেন, তবে আমি যেখানে বসাতে বলছি সেখানেই বসাবেন, তাহলে এলোমেলো হবে না। তো এখন আমরা ফুটার উইজেট বি তে বসানোর পর আমরা পি লার্নিং পেজে স্যার আসলাম। পি লার্নিং পেজে যে ডান পাশে দেখেন পপুলার আইটেমস এর নিচে একটা ফাঁকা অংশ আছে না, এগুলো কি আছে কিনা বলেন? ফাঁকা অংশ আছে না পপুলার আইটেমস, মানে যেটা আমরা ইটালিয়ান ভাষা করছি, এটার নিচে একগুলো মানে একটু ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গায় কিন্তু আমরা দুইটা ব্যানার বসাতে পারি চাইলে। তো এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় বলেন? আমি ফুটার উইজেট সরি আমি পপুলার আইটেমস এর নিচে এই ফাঁকা অংশে দুইটা ব্যানার বসাতে চাচ্ছি, তো এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? ভেরি গুড, সাইড বার। সাইড বারে যেতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। যে স্যার ঠিক আছে, পি লার্নিং পেজে আমরা এই ফাঁকা অংশে দুইটা ব্যানার বসাবো, এই জন্য আপনারা নিজেরাই বললেন স্যার এটার নাম হচ্ছে সাইড বার। তাহলে লেআউটে গিয়ে আমাদেরকে সাইড বারে যেতে হবে। তাহলে সাইড বারে যাই, যে লেআউটে এসে সাইড বারে আসলাম। সাইড বারে এসে যে আগে মানে অ্যাড এ গ্যাজেট যে অপশনটা আছে সেখানে সেম একই ভাবে ক্লিক করব, এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, একেবারে ইজি বিষয়, বাসায় একবার প্র্যাকটিস করলে আমার থেকে ভালো বুঝতে পারবেন। তারপর এই ধরনের ইন্টারফেস আসবে, কন্টেন্টে গিয়ে আমরা এইচটিএমএলটা একই এইচটিএমএল কিন্তু পেস্ট করতেছি। তো আমি দুইটা বসাবো, এই জন্য একটা বসালাম এখানে, আবার ইন্টারফেস করব, ইন্টারফেস করে এখানে আরেকটা বসাবো, সেম একই কোড, তারপর সেভ করে দেব। ঠিক আছে, তো সেভ করার পর আমি কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এখানে বসে গেছে। এখন আমরা একটু ওয়েবসাইটে যাই। ঠিক আছে, এইভাবে করে সেম একই ভাবে কিন্তু বসাতে হবে। এখন আমরা ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটে এসে পি লার্নিং পেজ এখানে ফাঁকা ছিল তাই না, রিফ্রেশ করি, দেখেন এই ফাঁকা অংশে কিন্তু দুইটা ব্যানার বসবে, এই যে। ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি বসে গেছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে দুইটা ব্যানার বসাই ফেলছি। অর্থাৎ একেবারে সহজ কথায় ভাই, আমরা ল্যান্ডিং পেজে বসাবো হচ্ছে কয়টা, ল্যান্ডিং পেজে রেসপন্সিভ আর ব্যানারের নিচে তিনটা বসাবো, ফুটার উইজেটে একটা বসাবো চারটা, আর হচ্ছে পি লার্নিং পেজে দুইটা বসাবো। কয়টা হইলো? ল্যান্ডিং ও পি লার্নিং মিলে টোটাল কয়টা ব্যানার বসাইলাম তাহলে? কয়টা বসাইছি? পাঁচটা বসাইছি। হিসাবও জানেন না বলেন, হবে? পাঁচটা বসাইছি নাকি ছয়টা, কোনটা? ভেরি গুড, ছয়টা। এখানে তিনটা আমরা বসাইছি, এখানে একটা বসাইছি, চারটা। আর পি লার্নিং পেজে দুইটা, তাহলে চার আর দুই কত হয়? পাঁচ নাকি ছয়? ছয় হবে। ঠিক আছে, তো আমরা এখানে টোটাল ছয়টা ব্যানার বসাইছি ল্যান্ডিং এবং পি লার্নিং পেজ মিলে। তো এখন এই পর্যন্তই আমরা ব্যানার বসাবো, এর থেকে বেশি যদি আপনি বসাতে চান সেম একই পদ্ধতিতেই আপনি বসাতে পারবেন, তবে এত বেশি বসাইলে ওই যে বললাম ওয়েবসাইটে ট্রাফিক বিভ্রান্ত হবে বা বিরক্তি ফিল করবে, এবং আপনার ওয়েবসাইটে দেখতে খারাপ দেখা যাবে। যতগুলো অ্যাড আপনি বসাবেন আপনার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখা যাবে, তাই না? তো সেটা তো দেখতে খারাপ দেখা যাবে। তো বিষয়টা হচ্ছে এটা, আমরা অবশ্যই এখানে টোটাল চারটা বসাইছি এবং পি লার্নিং এর দুইটাই, ছয়টা বসাইলে এনাফ। তো এখন আমরা সোশ্যাল বার অ্যাড বসাবো। ব্যানার তো এইভাবে করে বসাবো সেটা বুঝতেই পারলাম। এখন সোশ্যাল বার অ্যাড বসাবো, দেখি সোশ্যাল বার অ্যাডটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা একটু চেক করব। রিফ্রেশ করলাম, এই যে দেখেন এখান থেকে আমরা এখন দেখব, এই যে সোশ্যাল বার অ্যাডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে সোশ্যাল বার অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। এখান থেকে কি করব, যেহেতু আমাদের সোশ্যাল বার একটা অ্যাক্টিভ হয়েছে, আমরা এখান থেকে গেট কোড সেম ওই একই পদ্ধতিতে গেট কোড অপশনে ক্লিক করব। গেট কোড অপশনে ক্লিক করার পর এই যে লেখা আছে সোশ্যাল বার ফর এই ওয়েবসাইটে ডেটা ইভেরিটি আছে 84398.blogspot.com। তো এখানে আমরা বসাবো, তো সেই ক্ষেত্রে এই এইচটিএমএলটা কপি করতে হবে সেম একই ভাবে। বুঝতে পারছেন কোথায় ক্লিক করলাম? এই সোশ্যাল বারের ডান পাশে গেট কোড যে লেখা আছে, এই গেট কোড অপশনটাতে আমরা ক্লিক করলাম। এখান থেকে এই যে ব্যানার মানে এই যে এইচটিএমএল যে কোডটা আছে এটা আমরা এখান থেকে কপি কোড এই অপশনে আমরা ক্লিক করলাম। কপি কোড অপশনে ক্লিক করলাম, করার পর
এখান থেকে আমরা কোথায় যাব, আমাদের ওয়েবসাইটে কোথায় বসাবো সেটাকে চুজ করতে হবে। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ফুটার উইজেট বি তে আমরা দুইটা সোশ্যাল বার অ্যাড বসাবো, বেশি বসানোর দরকার নেই সোশ্যাল বার অ্যাড, তবে ফুটার উইজেট বি তে আমরা দুইটা বসাবো। সকলেই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কি বললাম? সোশ্যাল বার অ্যাড বেশি বসানোর দরকার নেই, মাত্র দুইটা বসাবেন, তাও আবার কোথায় বসাবেন, ল্যান্ডিং পেজে বসাবেন। এছাড়া অন্য জায়গায় বসাতে চাইলে সেটা আপনার পার্সোনাল বিষয়, একই পদ্ধতিতে আপনি বসাতে পারবেন, তবে অবশ্যই দুইটা বসানোই এনাফ, বেশি বসালে খারাপ দেখাবে। তো যাই হোক, যে স্যার ঠিক আছে সোশ্যাল বার একটা আমরা হচ্ছে ফুটার উইজেট বি তে বসাবো, এই জন্য স্যার আমরা হচ্ছে অ্যাড্রেসটা থেকে এটা কপি করলাম, এই কোডটা কপি করার পর লেআউটে যাব, তাই না? লেআউটেই তো হচ্ছে ফুটার উইজেট বি আছে, এই জন্য লেআউটে ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে ক্লিক করলাম, তারপরে এই যে ফুটার উইজেট বি, এই যে ফুটার উইজেট বি, এখান থেকে অ্যাড এ গ্যাজেট, সেম একই পদ্ধতিতে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করব, তারপরে এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে অবশ্যই ধরনের ইন্টারফেস আসবে, টাইটেলটা ফাঁকা রাখবেন, এখান থেকে এইচটিএমএল টা পেস্ট করে দিবেন। তো একটা আমি বসালাম, তার মানে একটা সোশ্যাল বার অলরেডি বসাইছি, তারপরে ইন্টারফেস করব এবং এখানে আমি আরেকটা বসাবো, আরেকটা বসালে আপনি বসাতে পারেন, তবে দুইটা বসালে এনাফ। তো এখানে দুইটা এইচটিএমএল একই বারবার একই জিনিস আমি পেস্ট করলাম দুইবার, তার মানে দুইটা সোশ্যাল বার অ্যাড কিন্তু ওখানে বসবে। তো এখান থেকে অবশ্যই সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমরা সেটা ওয়েবসাইটে, সোশ্যাল বার একটা আসলে হুট করে চলে আসে, এইটা যে ওখানে দেখাবে বিষয়টা এমন না, এটা হুট করে চলে আসে, মানে বিভিন্ন নোটিফিকেশনের মতন। এই যে এটাকে সোশ্যাল বার অ্যাড বলা হয়, এটা যে সবসময় আসবে বিষয়টা এমন না, বুঝতে পারছেন? এই সোশ্যাল বার অ্যাড থেকে কিন্তু বেশি পরিমাণ রেভিনিউ আর্নিং করা যায়। তো সেই ক্ষেত্রে ট্রাফিক কিন্তু এখানে বুঝতেই পারছেন না যে আমি কোনটা দিয়ে কেটে দিব, ডিটেলসে ক্লিক করবো নাকি ওকেতে ক্লিক করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে উপরে ক্রস একটা কেটে দিলাম, এই যে আরো একটা আছে দেখেন, দুইটা বসেছে, এই জন্য। বুঝতে পারছেন সোশ্যাল বার অ্যাড কি রকম? বুঝতে পারছেন সকলে? বিভিন্ন হুট করে নোটিফিকেশন আসবে, সবসময় আসবে বিষয়টা এমন না, এই একটা হুট করে নোটিফিকেশন চলে আসে, এটা যে সবসময় আসবে বিষয়টা কিন্তু এমন নয়, এটাকে সোশ্যাল বার অ্যাড বলা হয়। তবে ব্যানার অ্যাড গুলো সবসময় দেখা যাবে, ব্যানার অ্যাড গুলো সবসময় কিন্তু হচ্ছে দেখা যাবে। তো আমি এখান থেকে হোমে যাই, তাহলে আমরা টোটাল কয়টা অ্যাড বসাইলাম? আমরা এখানে হচ্ছে টোটাল, এই যে দেখেন এটাও সোশ্যাল বার অ্যাড, এই যে নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে? এগুলোকে সোশ্যাল বার অ্যাড বলা হয়। তো যাই হোক, আমরা তাহলে কি করলাম, যে এখানে হচ্ছে তিনটা অ্যাড বসাইছি, ব্যানার অ্যাড এখানে বসাইছি তিনটা, এখানে বসাইছি একটা, ফ্রি ল্যান্ডিং পেজে বসাইছি দুইটা, তাহলে ছয়টা, আর সোশ্যাল বার হচ্ছে দুইটা, তাহলে কয়টা হলো টোটাল ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড মিলে কয়টা হলো? ভেরি গুড, আটটা। এই আটটা অ্যাড বসালেই এনাফ, বেশি বসানোর দরকার নাই, ঠিক আছে? এইটাই বসালে আমরা সুন্দর দেখা যাবে, বেশি পরিমাণ অ্যাড বসালে খারাপ দেখা যাবে। তো আমরা কিন্তু আরো 10% কাজ করলাম আমাদের ওয়েবসাইটের, যে 10%-এ আমরা তাহলে 75% আর 10% কত পার্সেন্ট হয়? 75% আর 10% কত পার্সেন্ট হয়? 85%। ভেরি গুড, এই 85% কাজ কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করছি, আরো 15% কাজ বাকি আছে, যে 15%-এর মধ্যে 5% হচ্ছে ওয়েব লোগো ডিজাইন করব, আমরা এখানে নিজস্ব লোগো বসাবো এটা কেটে দিয়ে, আর 10% এইচটিএমএল এর কাজ আছে। এই টোটাল 15% কাজ কমপ্লিট করলে আমাদের ওয়েবসাইটটা 100% কমপ্লিট হবে। তো যাই হোক, আজকে আমরা এক বসে 10% কাজ কমপ্লিট করছি, আমাদের ওয়েবসাইটে টোটাল 85% বা 85% কাজ কমপ্লিট হয়েছে। তো আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা আপনাদেরকে একটু দেই, আপনারা একটু চেক করে দেখুন আমি যেখানে যেখানে অ্যাড গুলো বসাইছি আপনারাও দেখতে পাচ্ছেন কিনা। 1 মিনিট সময় দিলাম সকলকে, সকলে একটু জাস্ট ওয়েবসাইটে ক্লিক করে দেখুন যে আমি যেখানে যেখানে অ্যাড গুলো বসাইলাম, ব্যানার তারপর সোশ্যাল বার, তো কোথায় কোথায় বসাইছি ওখানে বসাইলে দেখা যায় কিনা এটা একটু দেখুন। এখন বাজে 11টা 36, 1 মিনিট সময় দিলাম, সকলে একটু চেক করে আমাকে জানাবেন, চেক করে আমাকে জানাবেন যে দেখা যায় কিনা, ঠিক আছে? সকলে চেক করে আমাকে জানাবেন যে আমার ওয়েবসাইট যেখানে অ্যাডগুলো বসাইলাম সেখানে কি আসলে অ্যাডগুলো দেখা যায়। যাদের দেখা যাচ্ছে না তারাও বলবেন, যারা দেখতে পারেন তারাও বলবেন। আমার ওয়েবসাইটে অ্যাডগুলো দেখা যায় কিনা সকলে মেসেজে বলবেন, আর দেখা না গেলেও সেটাও বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলেই চেক করবেন। আচ্ছা, তো যারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন, তার মানে আপনি আপনার নিজের ওয়েবসাইটে অ্যাড গুলো আপনি দেখতে পারবেন।
আর যারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন না, আপনারা আপনাদের নিজেদের ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পারবেন না। বুঝতে পারছেন? যারা দেখতে পাচ্ছেন না তারা কি সকলেই বুঝতে পারছেন? কারা কারা দেখতে পাচ্ছেন না তারাই শুধুমাত্র মেসেজ দেন। কারা কারা দেখতে পাচ্ছেন না মেসেজে বলুন। ওকে, তো অনেকে বলতেছে স্যার আমি দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমি আবারও বলতেছি, যারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন, আপনার ওয়েবসাইটে অ্যাড রান করার পর আপনি নিজে দেখতে পারবেন সেটা। আর যারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন না, আপনার নিজের ওয়েবসাইটে অ্যাড গুলো আপনি দেখতে পারবেন না। তো এখন কেন দেখতে পারবেন না সেটা তাহলে বলি। তো এইটা আপনি এই কারণেই দেখতে পাচ্ছেন না আপনার ওয়েবসাইটের, মানে আমার ওয়েবসাইটে অ্যাড গুলো এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে আপনারাও দেখতে পারবেন না, কারণ আপনার অ্যাড ব্লক করা আছে। আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে। যাদের অ্যাড ব্লক করা থাকে অবশ্যই আপনাকে ইউটিউবে দেখে নিতে হবে যে কিভাবে আপনার ওই অ্যাড ব্লকটা আনব্লক করতে হয়। যদি ওই অ্যাড ব্লকটা আপনি আনব্লক করেন তাহলে আপনি সবগুলো অ্যাডই দেখতে পারবেন যে কোনো ওয়েবসাইটে। সকলে কি বুঝতে পারছেন? যারা দেখতে পারেন না তারা কি বুঝতে পারছেন? ইউটিউবে দেখবেন যে কিভাবে অ্যাড আনব্লক করতে হয়। আপনার ডিভাইসে অ্যাড ব্লক করা আছে এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। তো অবশ্যই অন্য ডিভাইসে আপনি দেখলে আবার দেখতে পারবেন। তবে আপনার নিজের অ্যাড যে আপনি নিজেই যদি, মানে নিজেই যে দেখবেন বিষয়টা এমন না। নিজে সারাদিন দেখলেও 1 টাকাও আর্নিং হবে না। নিজে যদি সারাদিন আপনি আপনার নিজের অ্যাড দেখেন, ওয়েবসাইটে বসে থাকেন, 1 টাকা আর্নিং হবে না। যদি মানুষ দেখে তাহলে আর্নিং হবে। আশা করি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যারা একান্তই দেখতে পাচ্ছেন না, ওই যে বললাম মানে পারছেন। আর অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলেই হবে যে কিভাবে অ্যাড আনব্লক করতে হয়। এটা একেবারে বেসিক বিষয়, একটা সাধারণ বিষয়। আশা করি আপনারা সেটা করতে পারবেন। ওকে, তো যাই হোক, আর যারা অ্যাড গুলো দেখতে পাচ্ছেন তারা তো অ্যাড গুলো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তো এখন স্যার ঠিক আছে, বুঝতে পারলাম অ্যাক্টিভ করতে হয় ওয়েবসাইট, মানে অ্যাডস্ট্যাপ কোন ফাংশনটার কাজ কি সেটা আপনি বুঝাইলেন, আমরা বুঝতে পারলাম। তারপর স্যার আপনি যে অ্যারেতে আমরা 3টে স্টেপের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে ক্লেম করব, মানে যুক্ত করব এবং কিভাবে মনিটাইজ করব সেটাও বুঝতে পারলাম। আমাদের ওয়েবসাইটে কোন ক্যাটাগরি অ্যাড বসাবো বেশি পরিমাণ, মানে কোন ক্যাটাগরি অ্যাড গুলো বসাবো, ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড, এই দুটো থেকে আর্নিং বেশি হয় এই জন্য এটা আমরা বসাবো। তারপর আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড বসাবো না কম পরিমাণ অ্যাড বসাবো সেটাও স্যার আপনি বললেন, এইটাও আমরা বুঝতে পারলাম। তো স্যার আপনি যদি একটু আমাদেরকে ধারণা দিতেন যে অ্যাড এর রেভিনিউটা আসলে কিরকম হতে পারে, অ্যাড এর বিনিময়ে আমরা আর্নিংটা কিরকম করতে পারি, কি তাই না? এইটা যদি একটু ধারণা স্যার দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। যদিও অ্যাড এর রেভিনিউ বা অ্যাড থেকে আপনি কিভাবে আর্নিং করবেন এইটা বাংলাদেশে শুধু আমি নই কেন, পৃথিবীতে কেউ আপনাকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবে না যে আপনি আসলে কত ডলার আর্নিং করবেন। এই অ্যাড গুলো যতজন ব্যক্তি দেখবে, যদি বেশি লোকজন দেখে এইটার উপর আপনার বেশি টাকা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাড এর স্পেসিফিক ভাবে কোনো ধরনের কোনো ফিক্স ইনকাম নাই। আপনি যেরকম আপনার ওয়েবসাইটে যেরকম লোকজন আসবে, মানে ট্রাফিক আসবে, এই ধরনের আসলে আর্নিংটা হবে। ঠিক আছে, এখানে স্পেসিফিক ভাবে আমি ওইভাবে করে ফিক্স আপনাদেরকে বলতে পারবো না যে ভাই আপনি এত ডলার আর্নিং করবেন। তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি যেটা আমি নিজে 2বার এক্সপেরিমেন্ট করছি। নিজে 2বার এক্সপেরিমেন্ট করছি। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে 5 মিনিট ব্রেক দিচ্ছি। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে 5 মিনিট ব্রেক দিচ্ছি। 5 মিনিট পর আমি আবারও কথা বলবো। অবশ্যই ক্লাস এখনো শেষ হয়নি, আরো কিন্তু অনেক টপিক বাকি আছে। তো আমি মাইক্রোফোনটা অফ করে রাখতেছি। ঠিক 11টা 51 মিনিটে কথা বলা শুরু করবো আবারও। ওকে।
ওকে, তো আমার কথা কি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা যেখানে ছিলাম যে এখানে অ্যাড এর রেভিনিউটা আসলে স্পেসিফিক ভাবে বলা কোনোভাবেই পসিবল না, কারণ এটা কেউই বলতে পারবে না, শুধুমাত্র আমিই নই। তো এই জন্য আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যে আসলে জাস্ট কি রকম হতে পারে। এটা আমি নিজে 2বার এক্সপেরিমেন্ট করছি, যে এক্সপেরিমেন্ট থেকে এটা আসলে আমি আপনাদেরকে এই টপিকটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আমরা যদি একটু অ্যারেস্টাতে যাই, তো অ্যারেস্টাতে আপনার স্ট্যাটিক্স অপশনে যাবেন। অ্যারেস্টাতে আমরা স্ট্যাটিক্স অপশনে যাব, কারণ আমি শুরুতেই বলছি স্ট্যাটিক্স অপশনে এসে আপনি দেখতে পারবেন কয়জন ব্যক্তি ভিজিট করছে, এর বিনিময়ে কত আর্নিং করছেন না করছেন, এই বিষয়গুলো দেখা যায়। তো দেখেন, আমি হচ্ছে এখান থেকে, আপনারা এখানে যারা আছেন আমার ওয়েবসাইটে যারা আছেন, মানে আজকে ভিজিট করছেন একটু আগেই, তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 9/3/2025। 9/3/2025 524টা ইমপ্রেশন হয়েছে, 17টা ক্লিক আসছে। আমি এখান থেকে সিপিআরএম রেট হচ্ছে $0.044, এবং এখান থেকে আমি ইপিসি আর্ন করছি $0.23। ঠিক আছে, মানে প্রায় 23 সেন্ট। 23 সেন্টের মতন আমি আর্নিং করছি কিন্তু অলরেডি। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে, এটা যেটা একেবারে অনেক কম, তো আমি 2বার এক্সপেরিমেন্ট করছিলাম। সেটা হচ্ছে 400 ইমপ্রেশন যদি হয়, 400 যদি এখানে ইমপ্রেশন আসে, বাংলাদেশি ট্রাফিক নিয়ে আমি এটা দেখাইছিলাম বা এটা করছিলাম যে 400 ইমপ্রেশন যদি আসে তাহলে আমরা সেখান থেকে $2 আর্নিং করতে পারবো। তার মানে 800 ইমপ্রেশন আমরা $4 আর্নিং করতে পারবো। বুঝতে পারছেন আমার কথা? এটা আমি বিগত এক্সপেরিমেন্ট করছিলাম যে 400 ইমপ্রেশনে 2বার এক্সপেরিমেন্ট করছিলাম, শুধুমাত্র একবার নয়, 2বার। বাংলাদেশি ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে 400 ইমপ্রেশন যদি আসে তাহলে আপনি $2 আর্নিং করতে পারবেন, 800 ইমপ্রেশন আসলে $4 আর্নিং করতে পারবেন। তো এখন আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার, ঠিক আছে, 400 ইমপ্রেশনে হচ্ছে আমরা এখান থেকে $2 আর্নিং করতে পারি, কিন্তু স্যার এখানে তো আপনার 524 ইমপ্রেশন, তারপরে তো আপনি $1 ইনকাম করতে পারেন নাই। মিনিমাম তো $1 ইনকাম করার কথা ছিল। আপনি তো একটু আগেই বললেন 400 ইমপ্রেশনে হচ্ছে আপনি $2 এর আগে এক্সপেরিমেন্ট করছেন, কিন্তু এখানে 524 ইমপ্রেশনের কারণেও আপনি $1 ইনকাম করতে হয়। $1 তো দূরে থাক, $0.5 এখানে ইনকাম হয়নি, কি তাই না? এটা হয়তো বা মনে মনে ভাবতে পারেন, সেটাও ক্লিয়ার করে দেই। তো এই জন্য 524 ইমপ্রেশন আমার এখানে আসছে, তার সত্ত্বেও কিন্তু আমি $0.5 এখান থেকে আর্নিং করতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার ওয়েবসাইটে 10 সেকেন্ডও বা 30 সেকেন্ডও কিন্তু থাকেননি। কি থাকছেন? মিনিমাম একজন ব্যক্তিকে একটা ওয়েবসাইটে 1 মিনিট থাকতে হবে। আপনারা কিন্তু এটা সকলেই কিন্তু হচ্ছে যারা আমার ওয়েবসাইটে এখন একটু আগে ভিজিট করছেন, তারা কিন্তু হচ্ছে 1 মিনিটও থাকেননি। কি থাকছেন সকলে? 1 মিনিট কি থাকছেন কেউ আমার ওয়েবসাইটে? থাকেননি। এই জন্য আমার অ্যাড এর রেভিনিউটাও কিন্তু এখানে কম দিছে। কোন ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন 1 মিনিট আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তখন কিন্তু আপনার এটা কাজে আসবে। আর যদি একজন ট্রাফিক 2 সেকেন্ডও হইলো না, তাতে আবার বের হয়ে আসলো আপনার ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু এরকম আর্নিংটা আসবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো বাংলাদেশের ট্রাফিক অনুযায়ী 400 ইমপ্রেশনে আপনি হচ্ছে প্রায় মানে 400 ইমপ্রেশনে প্রায় হচ্ছে $2 আর্নিং হওয়া সম্ভব। আর 800 ইমপ্রেশনে $4 আর্নিং হওয়া সম্ভব। তবে অবশ্যই বাংলাদেশের সিপিআরএম রেটটা অনেক কম, সিপিআরএম রেটটা হচ্ছে অনেক কম। তো অন্য অন্য দেশে সিপিএম রেটটা অনেক কিন্তু বেশি। তো বাংলাদেশের সিপিএম রেটটা হচ্ছে অনেক কম, এবং অন্য অন্য দেশে যেগুলো উন্নত দেশ, অর্থাৎ বাহিরের দেশের কথা বলতেছি, ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, বিভিন্ন ইউরোপিয়ান উন্নত যে যে দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু সিপিএম রেটটা অনেক বেশি হয়ে থাকে। তো আমরা যে সমস্ত দেশে কাজ করতেছি, এই দেশে এমনিতেই সিপিএম রেট কম নাকি বেশি বলেন? আমরা ইতালি, জার্মানি এবং ফ্রান্স নিয়ে কাজ করতেছি, তাহলে ওই সমস্ত দেশে সিপিএম রেটটা কি বেশি হবে না কম হবে? কোনটা? অবশ্যই বেশি হবে। তাহলে এর রেভিনিউটাও কিন্তু আমরা বেশি আর্নিং করতে পারবো, কি তাই না? আর যে ট্রাফিক গুলো আসবে আমাদের ওয়েবসাইটে, যে ট্রাফিক গুলো আসবে, সে কি 2 সেকেন্ড 5 সেকেন্ড থাকার জন্য আসবে? অধিকাংশ ট্রাফিক না, সে অবশ্যই কোনো কাজের জন্য ওয়েবসাইটে আসবে, সে কিন্তু অ্যাড দেখার জন্য আসবে না। অবশ্যই ওয়েবসাইটে কাজের জন্য আসবে, কন্টেন্ট গুলো পড়বে। তো অবশ্যই মিনিমাম 1 মিনিট থাকবে। তো আমাদের এখানে আর্নিংটা তাহলে বেশি হবে না কম হবে? আর্নিংটা কি আমাদের বেশি হবে না কম হবে? ওখানে আমাদের টার্গেটেড অডিয়েন্স আসতেছে আমাদের ওয়েবসাইট থেকে, তাও আমার বাইরের কান্ট্রি, কারণ ওই দেশে সিপিএম রেটটা অনেক বেশি। একটা ক্লিকের বিনিময়ে $25 পর্যন্ত রেভিনিউ দিয়ে থাকে এই অ্যাডস্টার কোম্পানি।
বাংলাদেশের যদি 400 ইমপ্রেশন আপনি $2 ইনকাম করতে চান মানে পারেন, তাহলে বাহিরের কান্ট্রির লোকজন যদি 400 ইমপ্রেশন দেয়, সেখান থেকে আপনি ডাবল অর্থাৎ $8 থেকে $10 পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে আমরা বাহিরের কান্ট্রি যেহেতু আমরা কাজ করব, সেখানে স্যার সিপিএম রেটটা অনেক বেশি, আর আমাদের যে ট্রাফিক গুলো আসবে সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আসবে, এবং সে কোনোভাবেই 1 মিনিটের কম সময় থাকবে না, স্বাভাবিক বিষয়। তো তাহলে সেই হিসেবে দেখা গেল আমাদের আসলে আর্নিংটা বেশি হবে না কম হবে বলেন? আমাদের আর্নিংটা বেশি হবে না কম হবে? আমরা যখন বাইরের কান্ট্রি গুলোতে আমাদের ওয়েবসাইটটা দিয়ে মার্কেটিং করবো, আমাদের ওয়েবসাইটে তো বাংলাদেশি ট্রাফিক এসে কোনো কিছুই বুঝবে না, কারণ সবগুলো ইটালিয়ান ভাষা দিয়ে দেওয়া, তো ওই ইটালির লোকজনই তো বেশি আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর্নিংটাও কিন্তু বেশি হবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার, আমরা তো স্যার এখানে প্রায় 150 জন স্টুডেন্টের মতন আছি, তো কিন্তু স্যার এখানে আপনি 150 ইমপ্রেশন হওয়া পরিবর্তে 524 ইমপ্রেশন কেন দেখাচ্ছে, কি তাই না? এটা কি অনেকে খেয়াল করছেন যে স্যার আমরা তো এখানে আছি 150 জন, তাহলে এখানে 524 ইমপ্রেশন আসলো কিভাবে? এইটা হলো ইম্পর্টেন্ট বিষয়, সেটাও বোঝাই যে এখানে আপনার 124 জন মানে 150 জন স্টুডেন্টই যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছেন, তারাই কিন্তু এই 524টি ইমপ্রেশন দিচ্ছেন। ইমপ্রেশন মানে যত আপনি হচ্ছে বা কতজন ব্যক্তি ঢুকলো সেটাকে ইমপ্রেশন কাউন্ট করে না। কারণ আমার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি আমার ওয়েবসাইটে কোনো ব্যক্তি যদি ভিজিট করে, সে আমাকে কয়টা ইমপ্রেশন দিচ্ছে দেখেন। এখানে 3টা অ্যাড ব্যানার দেখা মানে দেখলো উনি, 3টে ইমপ্রেশন হচ্ছে। তারপর এখানে একটা দেখছে 4টা, পিলার্নিং পেজে 2টা দেখছে, কয়টা হলো 6টা। আর সোশ্যাল বার যদি শো করে তাহলে একটা দেখাবে, তাহলে 7টা বা 8টা। একটা ব্যক্তি যদি 7টা বা 8টা ইমপ্রেশন দেয় আমাকে, তাহলে আপনারা তো এখানে অনেকেই আছেন, তো সেক্ষেত্রে অবশ্যই যারা ঢুকছেন তারা তো ওই হিসাবে ইমপ্রেশনটা কাউন্ট হবে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? ইমপ্রেশন কিন্তু এটা বোঝায় না যে কতজন ব্যক্তি ঢুকলো, সেটাকে ইমপ্রেশন বোঝায় না। অ্যাড গুলো কতবার শো হয়েছে সেটাকে ইমপ্রেশন বলা হয়। তাহলে একজন ব্যক্তি যদি আমাদের ওয়েবসাইটে আসে, তাহলে কয়টা করে ইমপ্রেশন দিবে? একজন ব্যক্তি যদি আমাদের ওয়েবসাইটে আসে, তাহলে কয়টা করে ইমপ্রেশন দিবে আমাদেরকে? মিনিমাম 7টা থেকে 8টা, তাই না? সোশ্যাল বার অ্যাড যদি অনেক সময় নাও শো করে, তারপরে কিন্তু 100% 6টা ইমপ্রেশন কিন্তু আমাদেরকে দিবেই। তো এখন কি সকলে বুঝতে পারছেন যে এখানে 524টা ইমপ্রেশন কিভাবে আসলো? কারণ একজন ব্যক্তি আসলেই তো আমার 5টা থেকে 6টা ইমপ্রেশন মানে দিচ্ছে। যদি 2টা সে পেজ ভিজিট করে, তাহলে 2টা পেজ ভিজিট করলে কিন্তু ওই 5 থেকে 6টা বা 7টা ইমপ্রেশন আমাকে দিচ্ছে। তো আশা করি এখন বুঝতে পারছেন। তো অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইটে আমি আজকে আপনাদেরকে যতটুকু শিখাইছি এতটুকু পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই আমরা কি কি শিখলাম, অবশ্যই ক্লাস এখনো শেষ হয়নি। আমরা এখানে কি কি শিখলাম আজকে 12 নং ক্লাসে? অ্যাড্রেসটা অ্যাকাউন্টে কোন ফাংশনটার নাম কি সেটা বুঝলাম। আমরা কিভাবে 3টে স্টেপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করব। বেশি পরিমাণে অ্যাড বসাবো না কম পরিমাণে অ্যাড বসাবো, বেশি পরিমাণে অ্যাড বসালে কেমন হবে, কম পরিমাণে অ্যাড বসালে কেমন হবে, কোনটা আমরা বসাবো, কোন ক্যাটাগরি অ্যাড বসাবো, সোশ্যাল বার এবং ব্যানার, কোন পরিমাণ অ্যাড থেকে বেশি পরিমাণ রেভিনিউ আর্নিং করা সম্ভব সেটা বুঝাইলাম। অ্যাড গুলো কোথায় বসাবো, উপরে নিচে নাকি ডানে নাকি বামে, ওয়েবসাইটের কিভাবে বসাবো লেআউটে গিয়ে সেটা পর্যন্ত আলোচনা করলাম, এবং অ্যাড এর রেভিনিউটা কি রকম হতে পারে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো অবশ্যই এইভাবে করে আপনারা কিন্তু হচ্ছে আপনাদের ওয়েবসাইটে বাকি 10% কাজ কমপ্লিট করবেন, তাহলে আমাদের ওয়েবসাইটে এই বিগত 12টা ক্লাসে টোটাল 85% মানে 85% কাজ কমপ্লিট করছি। আগামী ক্লাসগুলোতে আমরা আরো 15% কাজ স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করব। আর আপনাদের ক্লাসটা এখন থেকে রেগুলার হবে 10টা 20 মিনিটে, বুঝতে পারছেন? 10 মিনিট আমি আরো আগাই নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আগামী 10ই মার্চ থেকে 10 মিনিট বা 15 মিনিট আগানো হবে, তো আমি আপাতত 10 মিনিট আগায় নিছি। 10টা 20-এ আপনাদেরকে মিটিং লিংক দেওয়া হবে, ঠিক 10টা 30-এ ক্লাস শুরু করা হবে, বুঝতে পারছেন? এখন তো 10টা 40-এ হয়, তো আমরা কিন্তু আরো 10 মিনিট আগাই নিছি। সকলে কি বুঝতে পারছেন? 10টা 20-এ আপনাদেরকে এটা আরো আমরা আগাই নিব পরবর্তীতে। তবে আপাতত এটাই থাক, যেহেতু নামাজের একটা বিষয় থাকে, যখন আস্তে আস্তে করে নামাজের টাইমটা আরো আগে আসবে আমরা কিন্তু 10টায় শুরু করব, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি আসলে আমরা ক্লাসটা নিব তত আমাদের সকলের জন্যই ভালো। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিছি, আপনারা সকলে এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আগামীকাল কিন্তু ঠিক 10টা 20 মিনিটে, কি বললাম, ঠিক 10টা 20 মিনিটে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে যথাসময়ে উপস্থিত হবেন। আর আজকে ক্লাসে যারা রেকর্ড ভিডিও করছেন, আমি আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন। তবে আমি আবারও বলি, আগামীকাল কিন্তু ক্লাস আছে, এখন থেকে প্রতিদিনই ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে।
এই জন্য যখন যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে এই হোমওয়ার্কটা আপনারা কমপ্লিট করবেন। তো আমি আজকে আপনাদের কোনো কোশ্চেন নিচ্ছি না, আমি আগামীকাল আপনাদের একসঙ্গে মানে একবারে কোশ্চেন নিব, বুঝতে পারছেন কি বললাম? আজকে আপনি এই কাজগুলো করুন, প্রবলেম থাকলে সেগুলো নোট ডাউন করবেন। আগামীকাল ক্লাসের শেষে আমি একবারে আগামীকাল ক্লাসটা শেষ হবে, আগামীকালের কোশ্চেনও নিব এবং আজকে ক্লাসের কোশ্চেনও নিব, সমস্যা নেই। তবে আপনি হোমওয়ার্ক গুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। আগামীকাল সকাল 10টা বা 11টায় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে আপনি হেল্প করবেন। তবে আমি আবারও বলতেছি, আগামী ক্লাস থেকে আপনাদেরকে কেউ রেকর্ড ভিডিও দায়িত্ব দিবে, মানে যাদেরকে আমি রেকর্ড ভিডিও দায়িত্ব দিচ্ছি যে আপনারা রেকর্ড ভিডিও গুলো করে নিজের কাছে রাখবেন, কাউকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু বলবো যদি উপস্থিতি কম হয় তাহলে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, যারা হোমওয়ার্ক গুলো আমি যে হোমওয়ার্ক গুলো দিলাম সকলে আশা করি সকলে কমপ্লিট করবেন আগামীকাল ক্লাসের শুরুর আগেই, ক্লাসের আগে আপনারা কমপ্লিট করবেন। আর আগামীকাল ঠিক 10টা 20 মিনিটে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আর অবশ্যই যথাসময়ে উপস্থিত হবেন। আগামী ক্লাসটা এর থেকে আরো বেশি অ্যাডভান্স হবে, আগেই সেটা বলে রাখলাম। আগামী ক্লাস মিস করলে পরবর্তী একটা ক্লাসে বুঝতে পারবেন না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ওকে, তো যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিলাম এ পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে। আজকে ক্লাসে কেউ যদি ভিডিও রেকর্ড করে থাকেন, যে তিনজনকে দায়িত্ব দিয়েছি, আপনারা একটু কষ্ট করে সকলের সুবিধার্থে আগামীকাল সকালে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হবে আপনারা একটু ভিডিও রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রোভাইড করবেন, ঠিক আছে? আর আমি তো ক্লাসে বুঝিয়ে দিলাম। আর আগামীকাল ঠিক 10টা 20 মিনিটে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আগামীকাল আমি একসঙ্গে কোশ্চেন নিব এই ক্লাসেরও, আপনারা জাস্ট নোট ডাউন করে রাখুন কোথায় কোথায় সমস্যা। তো সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।